আমার স্ত্রীর শেষকৃত্যের পর আমার ছেলে এমন নির্মমভাবে আওয়াজ তুলল যে আমার আত্মা কেঁপে উঠল। সে বলল, এখন আমি মালিক, বুড়ো বৃদ্ধাশ্রমে যাও। আমি কিছুই বলিনি। না আমি সেই প্রায় ২৫০ কোটি টাকা বা সেই বিশাল হাবেলার কথা উল্লেখ করেছি যা সে আমার নামে ছেড়ে গিয়েছিল। সেই রাতেই আমার বৌমা আমার মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিল এবং আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমি চুপচাপ দরজার দিকে তাকিয়ে রইলাম। না কোনো রাগ ছিল, না কোনো চোখের জল। আমি জানতাম যে খুব শীঘ্রই ওদের সকলের উপলব্ধি হবে যে সব কিছু হারানোর মানে কি। কিন্তু আমাকে শুরু থেকে কাহিনীটা বলতে দাও। এমন এক ব্যক্তির কাহিনী যে নিজের প্রিয় স্ত্রীর সাথে ৫০ বছরের সম্পর্কের পর মারা গেল এবং সেই স্ত্রীর শেষকৃত্যের দিনই সে জানতে পারল যে সে নিজের ছেলের জন্য কেবল এক বোঝা, যাকে ছুঁড়ে গেলার দরকার ছিল। আর কিভাবে নিষ্ঠুরতার সেই মুহূর্ত ন্যায়ের এমন এক কাহিনীর কারণ হল যে আমার ছেলে কখনো কল্পনাও করেনি। আমার নাম বিনয়। আমার বয়স ৭৩ বছর এবং যেদিন আমার স্ত্রী মিনা ৫০ বছরের সম্পর্কের পর মারা গেল সেটি আমার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। তবে সেইভাবে নয় যেভাবে কেউ আশা করে। মিনা আর আমার দেখা হয়েছিল যখন আমরা দুজনেই ২০ বছরের ছিলাম। সে জয়পুরের একটি সরকারি দফতরে সেক্রেটারির কাজ করত। আমি এক যুবক মেকানিক ছিলাম যার স্বপ্ন বড় ছিল কিন্তু টাকা কম ছিল। আমাদের তৎক্ষণাৎ ভালোবাসা হয়ে গেল এবং ৬ মাস পর আমরা কিছু ১০০ টাকার সামান্য অঙ্ক নিয়ে একটি ছোটখাটো বিয়ে করলাম। শুরুর বছরগুলো খুব কঠিন ছিল। আমি দিনে ওয়ার্কশপে কাজ করতাম আর রাতে অতিরিক্ত কাজ করতাম। মিনাও কাজ করত। আমরা প্রতিটি টাকা বাঁচাতাম যা আমরা জমাতে পারতাম। আমরা এক ছোট এক কামরার অ্যাপার্টমেন্টে থাকতাম, যেখানে বাথরুম অন্য ৩টি পরিবারের সাথে ভাগ করে নিতে হতো। কিন্তু আমরা খুশি ছিলাম, কারণ আমাদের কাছে একে অপরের সঙ্গ ছিল, স্বপ্ন ছিল, এবং আমরা সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য মিলেমিশে কাজ করতাম। ৪৬ বছর আগে যখন মিনা অভিষেকের সময় অন্তঃসত্ত্বা হল, তখন আমরা ঠিক করলাম যে ওকে বাচ্চার দেখভালের জন্য কাজ ছাড়তে হবে। এর মানে ছিল আমাকে আরও বেশি কাজ করতে হবে, এবং আমি তাই করলাম। আমি ১৮-২০ ঘণ্টা কাজ করতাম, যা আমার পরিবারের ভরণপোষণের জন্য জরুরি ছিল। অভিষেক সুস্থ এবং সুন্দর হয়ে জন্মালো। সে আমাদের সব কিছু ছিল। আমরা তাকে আমাদের পুরো ভালোবাসা দিয়েছিলাম। মিনা এক সমর্পিত মা ছিল, এবং আমি এটা সুনিশ্চিত করার জন্য ক্রমাগত কাজ করতাম যাতে ওর কখনো কোনো কিছুর অভাব না হয়। যখন অভিষেকের বয়স ৫ বছর ছিল, তখন আমি অবশেষে নিজের ওয়ার্কশপ খোলার জন্য পর্যাপ্ত সঞ্চয় করে ফেললাম। এটি ছোট ছিল, একবারে মাত্র ২টি গাড়ির জায়গা ছিল, কিন্তু এটি আমার ছিল, এবং সময়ের সাথে সাথে কঠোর পরিশ্রম ও সততার সুনামের সাথে ব্যবসা বাড়তে লাগল। আমি কর্মচারী রাখলাম, ওয়ার্কশপের বিস্তার করলাম, তারপর শহরের অন্য অংশে আরও একটি ওয়ার্কশপ খুললাম, এবং তারপর আরও একটি। ৩০ বছর ধরে আমি ওয়ার্কশপের এক শৃঙ্খল তৈরি করলাম, যা পুরো এলাকায় নিজের গুণমান আর ন্যায্য দামের জন্য পরিচিত ছিল। কিন্তু আমি কখনো ভুলিনি যে আমি কোথা থেকে এসেছি। আমি নম্রতার সাথে জীবন কাটাতে থাকলাম। মিনা আর আমি মধ্যবিত্ত এলাকায় এক সাধারণ বাড়ি কিনলাম। কোনো লোক দেখানো কিছু ছিল না, মনোযোগ আকর্ষণ করার মতো কিছু না। কারণ আমরা লোক দেখানোর তোয়াক্কা করতাম না। আমরা আর্থিক সুরক্ষার তোয়াক্কা করতাম, আর আমরা টাকার ব্যাপারে বুদ্ধিমান ছিলাম। আমরা সম্পত্তিতে বিনিয়োগ করলাম, সস্তায় জমি কিনলাম, এবং ২০ বছর আগে মিনা এমন কিছু উত্তরাধিকার সূত্রে পেল যা সব কিছু বদলে দিল। ওর চাচার কাছ থেকে এক বিশাল হাবেলা, যার কোনো সন্তান ছিল না। জয়পুরের বাইরে ৫০০ একর জমির ওপর এক সুন্দর বাড়ি, গবাদি পশু, আস্তাবল, সব কিছু। হাভেলার দাম কোটি কোটি টাকা ছিল, কিন্তু মিনা নিজের বুদ্ধিমত্তার কারণে এটিকে কখনো আমার বা অভিষেকের নামে রাখেনি। সে এটিকে কেবল নিজের নামেই রেখেছিল। সতর্কতাস্বরূপ সে বলতো, কেউ জানে না কি হতে পারে। সেই সময় আমি ওর সতর্কতা বুঝিনি, কিন্তু পরে বুঝেছিলাম। এই সমস্ত বছরগুলোতে অভিষেক সে সব কিছু পেয়েছে যার ওর দরকার ছিল। আমরা ওকে সবচেয়ে ভালো বেসরকারি শিক্ষা দিয়েছিলাম। ১৮ বছর বয়সে আমরা ওকে ওর প্রথম গাড়ি কিনে দিয়েছিলাম। আমরা ওর পুরো কলেজের পড়াশোনার খরচ চালিয়েছিলাম। সে ব্যবসায়িক প্রশাসন নিয়ে পড়াশোনা করল, ভালো নম্বর নিয়ে স্নাতক হল, এবং যখন সে কলেজ শেষ করল তখন স্বাভাবিকভাবেই সে ভাবল যে সে পারিবারিক ব্যবসায় কাজ করবে। আমি ওকে এক ওয়ার্কশপের ম্যানেজার হিসেবে নিযুক্ত করলাম। আমি ওকে ভালো বেতন দিতাম, সেই একই অভিজ্ঞতার অন্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি, কারণ সে আমার ছেলে ছিল এবং আমি চাইতাম ওর জীবন ভালো কাটুক। কিন্তু কলেজের সময় অভিষেকের মধ্যে কিছু বদলে গিয়েছিল। সে এক অন্য ধরনের উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল। কঠোর পরিশ্রম করে কিছু গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং বিনা পরিশ্রমে সবকিছু পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা। সে বলতো, বাবা,
আপনি আমাকে আপনার ওয়ার্কশপ কবে দেবেন? আমি বলতাম, যখন তুমি প্রমাণ করে দেবে যে তুমি এখনকারটা সামলাতে পারছো। কিন্তু আমি 2 বছর ধরে ওখানে কাজ করছি, আর তুমি এখনও নিয়মিত দেরিতে আসো। তুমি এখনও কর্মচারীদের ওপর নজর না দিয়ে নিজের মর্জি মতো চলতে দাও। অভিষেক, ব্যবসা চালানোর জন্যে সমর্পণের প্রয়োজন হয়। সে উত্তর দিত, আমাকে পর্যাপ্ত বেতন দেওয়া হয় না। যদি আপনি আমাকে আরও বেতন দিতেন, তবে আমি আরও উৎসাহিত হতাম। এই কথোপকথন বছর ধরে আলাদা আলাদা রূপে ফিরে আসত। অভিষেকের কাছে সবসময় অজুহাত থাকত, সবসময় কোনো না কোনো বাইরের কারণ থাকত, যার জন্যে সে আশানুরূপ কাজ করছিল না। 10 বছর আগে অভিষেক রিয়াকে বিয়ে করল। সে এক সুন্দর সাজগোজ করা মহিলা ছিল, এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শুরু থেকেই আমার ওর মধ্যে এমন কিছু মনে হয়েছিল যাতে আমি অস্বস্তি বোধ করতাম। যেভাবে সে আমাদের সাধারণ বাড়ি আর আমাদের সাধারণ গাড়িগুলোকে দেখত, যেন আমরা গরিব, নম্র নই। সে বলতো, বিনয়জি, আপনার কাছে তো অনেক ওয়ার্কশপ আছে না? হ্যাঁ, সব মিলিয়ে 5টি। আর আপনারা এই বাড়িতে থাকেন কেন? কোনো ভালো জায়গায় কেন নয়? এই বাড়িটি আমাদের প্রয়োজনের জন্য একদম সঠিক। কিন্তু বিনয়জি, মানুষ ভাববে যে আপনি সফল নন যদি আপনি এভাবে থাকেন। মানুষ যা খুশি ভাবুক, আমি জানি আমার কাছে কি আছে। আমি মিনাকে আমার দিকে তাকাতে দেখলাম। ও রিয়ার মানসিকতা বুঝে গিয়েছিল। বিয়ের পর তো আবদারের সিলসিলা শুরু হয়ে গেল। সবার আগে তো অভিষেকের বেতন বাড়ানোর দরকার ছিল, কারণ এখন ওর বউ আছে। বাবা, রিয়া আর আমি একটা বাড়ি কিনতে চাই, আমাকে বেতন বাড়াতে হবে। আমি বললাম, অভিষেক, আমি তোমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা দিই। এটি তো এক বাড়ির কিস্তির জন্য যথেষ্ট। সে বলল, কিন্তু আমরা এক ভালো জায়গার বাড়ি চাই, ওখানকার বাড়ি খুব দামি। আমি বললাম, তাহলে আরও কিছু সময় টাকা জমাও, অথবা কোনো ছোট বাড়ি কেনো আর পরে সেটাকে আরও ভালো বানিও। সে বলল, বাবা, আমি 35 বছরের, আমার এখনই একটা ভালো বাড়ি পাওয়ার হক আছে। সেই শব্দ, হক, আমি পরের কয়েক বছরে এটি আরও অনেকবার শুনেছিলাম। অবশেষে আমি হার মেনে নিলাম এবং তাদের বাড়ির আগাম পেমেন্টের জন্য ঋণ দিলাম, 20 লক্ষ টাকা, যা অভিষেক ধীরে ধীরে শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে 1 টাকাও ফেরত দেয়নি। 5 বছর আগে মিনার শরীর খারাপ হতে লাগল। শুরুতে বিশেষ কিছু নয়, শুধু ক্লান্তি আর মাঝে মাঝে ব্যথা। কিন্তু পরের কয়েক বছরে এটি ধীরে ধীরে আরও খারাপ হতে থাকল। ডাক্তাররা পরীক্ষা করলেন, চিকিৎসা করলেন, কিন্তু কোনো কিছুই ওকে পুরোপুরি সুস্থ করতে পারল না। এই 5 বছর ধরে আমি মিনার দেখাশোনা করলাম। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ওর জন্য বিশেষ খাবার বানাতাম। যখন সে খুব দুর্বল থাকত, তখন ওকে স্নান করতে সাহায্য করতাম। রাতে ওর সাথে বসে থাকতাম যখন সে যন্ত্রণায় শুতে পারত না। অভিষেক আর রিয়া মাঝে মধ্যে আসত, হয়তো মাসে একবার, আর প্রতিবার দেখা 1 ঘন্টার কম হতো। ওদের কাছে সব সময় কোনো না কোনো অজুহাত থাকত, কাজ, সামাজিক দায়বদ্ধতা, ক্লান্তি। আমি বলতাম, বেটা, তোমার মা তোমাকে খুঁজছে, ওর ভালো লাগবে যদি তুমি বেশি বেশি আসো। সে বলতো, বাবা, আমি ব্যস্ত, আমার অনেক দায়িত্ব আছে। আমি বলতাম, ও তোমার মা। সে উত্তর দিত, আমি জানি, আর আমি যখনই সময় পাবো ওকে দেখতে আসব, কিন্তু আপনি এটা আশা করতে পারেন না যে আমি সবকিছু ছেড়ে এখানে এসে বসে থাকব। মিনা কখনো অভিযোগ করেনি, কিন্তু আমি প্রতিবার ওর চোখে কষ্ট দেখতাম যখন আরও একটা সপ্তাহ নিজের ছেলেকে না দেখে কেটে যেত। 6 মাস আগে মিনার অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হল। ডাক্তাররা বললেন যে ওর হাতে হয়তো 2 বা 3 মাস সময় আছে। আমরা অভিষেককে জানালাম। সে বলল, বাবা, এটা খুব খারাপ, আমরা কি কিছু করতে পারি? আমি বললাম, তুমি ওর সাথে দেখা করতে আসতে পারো, ওর সাথে সময় কাটাতে পারো যতক্ষণ ও এটা উপভোগ করতে পারে। সে বলল, নিশ্চয়ই, আমি এই সপ্তাহান্তে আসব। সে সেই সপ্তাহান্তে এলো না, না তার পরের সপ্তাহান্তে। অবশেষে সে 3 সপ্তাহ পর এলো। সে 20 মিনিট থাকল এবং এই বলে চলে গেল যে ওর একটা জরুরি মিটিং আছে। সেই শেষ মাসগুলোতে আমি দিনরাত মিনার সাথে ছিলাম। আমি সাহায্যের জন্য নার্স রেখেছিলাম, কিন্তু আমি সবসময় ওর সাথে থাকতাম। সেই ব্যক্তি যে ওর হাত ধরে থাকত, যে ওর পছন্দের বই পড়ে শোনাত, যে ওকে এই আশ্বাস দিত যে সব কিছু ঠিক হয়ে যাবে। এক রাতে, ওর মারা যাওয়ার 2 সপ্তাহ আগে, মিনা আমাকে নিজের কাছে ডাকল। সে খুব দুর্বল ছিল, কিন্তু ওর মাথা পরিষ্কার ছিল। সে বলল, ও বিনয়, আমাকে তোমাকে কিছু জরুরি কথা বলতে হবে। আমি বললাম, যাই হোক আমার জান। সে বলল, হাভেলা, যেটা আমি আমার মামা বিনয়ের থেকে পেয়েছিলাম, সেটা কেবল আমার নামেই আছে। আমি বললাম, আমি জানি, আর সেটা তেমনই থাকবে। সে বলল, আমি আমার উইল বদলে দিয়েছি। হাভেলা আমার যাওয়ার পর সরাসরি তোমার নামে যাবে, অভিষেকের নয়, তোমার নামে। আমি অবাক হয়ে বললাম, মিনা, কেন?
সে বলল, কারণ আমি দেখেছি আমাদের ছেলে কেমন, আমি দেখেছি ওর স্ত্রী কেমন, আর বিনয়, যদি সেই হাবেলা অভিষেকের কাছে যায় তবে সে ওটাকে সঙ্গে সঙ্গে বেচে দেবে। সে সেই টাকা আজেবাজে জিনিসের ওপর খরচ করে ফেলবে, আর তারপর যখন সেই টাকা ফুরিয়ে যাবে তখন সে তোমাকে কিছুই রাখবে না। আমি বললাম, অভিষেক এমনটা করবে না, ও আমাদের ছেলে। সে বলল, বিনয়, তুমি একজন ভালো মানুষ, খুব বেশি ভালো। তুমি সব সময় মানুষের মধ্যে, বিশেষ করে অভিষেকের মধ্যে সবচেয়ে ভালোটা দেখতে চাও। কিন্তু আমি সত্যিটা দেখেছি, আর আমাকে তোমার রক্ষা করতে হবে। আমাদের ছেলের থেকে তোমাকে রক্ষা করতে হবে। আমি অবাক হয়ে বললাম, আমার রক্ষা? সে বলল, হ্যাঁ বিনয়, আমি উইলে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য বদল করেছি। আমার কাছে বিনিয়োগ আছে, যেগুলোর ব্যাপারে তুমি জানো না। বছরের পর বছর বাঁচানো টাকা, যা আমি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করেছি। প্রায় ২৫০ কোটি টাকা সেই অ্যাকাউন্টগুলোতে আছে, যেগুলোর ব্যাপারে কেবল আমিই জানতাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। প্রায় ২৫০ কোটি? সে বলল, হ্যাঁ, আমি দশকের পর দশক ধরে স্মার্ট বিনিয়োগ দিয়ে আমার মামার সম্পত্তি বাড়িয়েছি। বিনয়, সেই টাকাও তোমার নামে যাবে, অভিষেকের নয়। আর একটা শর্ত আছে, যদি অভিষেক তোমাকে তোমার বাড়ি থেকে বের করার চেষ্টা করে, যদি সে আমার যাওয়ার পর তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে তোমার কাছে ওকে পুরোপুরি আলাদা করে দেওয়ার ক্ষমতা আছে। আমি বললাম, মিনা, এমনটা মনে হচ্ছে যেন তুমি আশা করছো যে অভিষেক কোনো ভয়ানক কিছু করবে। সে বলল, আমি আশা করি না, আমি জানি। বিনয়, আমি অভিষেক আর রিয়ার মধ্যকার চাউনি দেখেছি। আমি এমন কথাবার্তা শুনেছি যা ওরা ভেবেছিল আমি শুনতে পাব না। ওরা আমার মারা যাওয়ার অপেক্ষা করছে। ওরা সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে, আর ওরা তোমাকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করছে। আমি বললাম, এটা সত্যি হতে পারে না। সে বলল, বিনয়, আমার জান, আমার আশা যে আমি ভুল, আমি সত্যি আশা করি, কিন্তু যদি আমি ঠিক হই, যদি অভিষেক আমার যাওয়ার পর নিজের আসল রূপ দেখায়, তবে আমাকে কথা দাও যে তুমি নিজের রক্ষার জন্য যা কিছু জরুরি হবে তা করবে। আমি বললাম, আমি কথা দিচ্ছি। সে বলল, আর বিনয়, অভিষেককে উইলের ব্যাপারে কিছুই জানাবে না। ওকে ভাবতে দাও যে সবকিছু তেমনই আছে যেমনটা সে মানে, কারণ যদি সে সত্যিই সেই ব্যক্তি হয় যাকে আমি ভয় পাচ্ছি, তবে সে স্পষ্টভাবে সামনে চলে আসবে যখন ও ভাববে যে ওর কাছে পুরো ক্ষমতা আছে। ২ সপ্তাহ পর মিনা ঘুমের মধ্যেই মারা গেল। আমি ওর হাত ধরেছিলাম। এটি শান্তিপূর্ণ ছিল, কোনো কষ্ট ছাড়াই। যদিও আমি জানতাম যে সেই সময় আসবে, কিন্তু যখন সেটা এলো তখন আমার এমন মনে হলো যেন আমার একটা অংশই চলে গেল। যদি আমি ওর সাথে যেতে পারতাম। আমি তৎক্ষণাৎ অভিষেককে ফোন করলাম। বেটা, তোমার মা এখনই মারা গেল। সে বলল, কি? কখন? আমি বললাম, ১০ মিনিট আগে। তুমি বিদায় জানাতে আসতে পারো যদি চাও। সে বলল, আমি আসছি। অভিষেক আর রিয়া ১ ঘণ্টা পর পৌঁছাল। রিয়া তো সেই ঘরেও ঢুকল না যেখানে মিনার মরদেহ রাখা ছিল। সে বসার ঘরে বসে নিজের ফোন দেখতে থাকল। অভিষেক ভেতরে গেল। ৩০ সেকেন্ড পর্যন্ত নিজের মাকে দেখল আর বাইরে চলে এলো। বাবা, আমাদের শেষকৃত্যের ব্যবস্থার ব্যাপারে কথা বলতে হবে। আমি বললাম, এখন না অভিষেক, আমাকে এই সব কিছু বোঝার জন্য একটু সময় দাও। সে বলল, কিন্তু বাবা, কিছু সিদ্ধান্ত নিতে হবে, আর আমি প্রতিটি কাজে আপনাকে সাহায্য করব। আমি আপনার ছেলে, এটা আমার দায়িত্ব। ওর গলার স্বরে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে দিল। এটা দুঃখ ছিল না, অন্য কিছু ছিল, কিছু একটা যা আশার মতো মনে হচ্ছিল। পরের ৩ দিন পর্যন্ত অভিষেক আশ্চর্যজনকভাবে উপস্থিত ছিল। সে শেষকৃত্যের প্রস্তুতিতে সাহায্য করল, আত্মীয়দের সাথে যোগাযোগ করল, সবকিছু সাজিয়ে গুছিয়ে নিল, এবং আমি আমার দুঃখে ওর সাহায্যের প্রশংসা করছিলাম। কিন্তু আমি অভিষেক আর রিয়ার মধ্যকার চাউনি দেখিনি। আমি দেখিনি যে ওরা ক্রমাগত নিচু স্বরে কিভাবে কথা বলছিল। আমি দেখিনি যে রিয়া নিজের ফোনে কিভাবে নোট নিচ্ছিল যখনই আমি কোনো নথি বা অ্যাকাউন্টের কথা উল্লেখ করতাম। শেষকৃত্যের দিনটি একদিক থেকে সুন্দর কিন্তু দুঃখজনক ছিল। মিনা বলেছিল যে সে সাধারণ কিছু চায়, আর আমরা সেটাই করলাম। স্থানীয় চার্চে এক ছোট অনুষ্ঠান হল, তারপর সেই কবরস্থানে শেষকৃত্য যেখানে ওর পরিবারের কবর ছিল। পুরো অনুষ্ঠানের সময় অভিষেক আমার সাথেই রইল। এক আদর্শ ছেলের মতো ব্যবহার করছিল, আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমার হাত ধরেছিল, মানুষের সাথে সঠিক কথা বলছিল। কিন্তু শেষকৃত্যের পর যখন মাটির শেষ কোদাল মিনার কফিনকে ঢেকে দিল, তখন সবকিছু বদলে গেল। আমরা কবরের সামনে দাঁড়িয়েছিলাম, শুধু অভিষেক, রিয়া আর আমি। বাকি অতিথিরা চলে গিয়েছিল।
এবং তখনই অভিষেক আমাকে এমন এক অভিব্যক্তির সাথে দেখল যা আমি আগে কখনো দেখিনি। এক ঠান্ডা হিসেবি অভিব্যক্তি, যাতে সেই ছেলের একটা ঝলকও ছিল না যাকে আমি জানতাম। সে বলল, ভালো বাবা, হয়ে গেল, মা এখন শান্তিতে আছেন। আমি বললাম, হ্যাঁ বেটা, আর এখন আমাদের ভবিষ্যতের ব্যাপারে কথা বলা দরকার। সে বলল, আপনার ভবিষ্যতের ব্যাপারে? আমি বললাম, আমার ভবিষ্যৎ? সে বলল, হ্যাঁ বাবা, আপনার বয়স ৭৩ বছর, আপনি এখন ওই বাড়িতে একা থাকতে পারেন না, আপনি এখন ওয়ার্কশপ চালাতে পারেন না, এটা সময় যে আপনি অবসর নিয়ে নিন। আমি বললাম, অভিষেক, আমরা তোমার মাকে এখনই কবর দিলাম, আমরা এই কথা পরে বলতে পারি। সে বলল, না বাবা, আমাদের এখনই কথা বলতে হবে, কারণ সিদ্ধান্ত নিতে হবে, আর আপনার ছেলের রূপে সেই সব কিছুর উত্তরাধিকারী হিসেবে যা মা আর আপনি মিলে বানিয়েছেন, আমি সেই সিদ্ধান্ত নেব। আমি বললাম, উত্তরাধিকারী? সে বলল, হ্যাঁ বাবা, মা চলে গেছে, এর মানে হলো ওর প্রতিটি জিনিস এখন আমার, বাড়ি, টাকা, সব কিছু, আর আমি এটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করব। আমি বললাম, অভিষেক, তোমার মা আর আমি সব কিছু মিলেমিশে বানিয়েছি, কোনো কিছুই শুধু ওর ছিল না। সে বলল, ঠিক আছে, এখন এটা আমার, আর বাবা, বাস্তবতা এটাই, আপনি এখন দরকারি নন, আপনি আগের মতো কাজ করতে পারেন না, আপনি এখন স্বাধীনভাবে থাকতে পারেন না, তাই রিয়া আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার জন্য বৃদ্ধাশ্রমে যাওয়া ভালো হবে। আমি জমে গেলাম, এক বৃদ্ধাশ্রম? সে বলল, হ্যাঁ, এমন এক জায়গা যেখানে ওরা আপনার ঠিকঠাক দেখভাল করতে পারে, যেখানে আপনি আমাদের জন্য বোঝা হবেন না। আমি বললাম, এক বোঝা? অভিষেক, আমি তোমার বাবা এবং আমি তোমার প্রশংসা করি। সে বলল, কিন্তু বাবা, বাস্তববাদী হন, রিয়া আর আমার নিজের জীবন আছে, আমরা আপনার দেখভাল করতে পারি না, আর আপনি স্পষ্টভাবে নিজের দেখভাল একা করতে পারেন না, তাই এক বৃদ্ধাশ্রম সবচেয়ে ভালো বিকল্প। আমি বললাম, অভিষেক, তোমার মাকে ৫ মিনিট আগে কবর দেওয়া হয়েছে, আর তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলছো? অভিষেকের গলার স্বর চড়ে গেল। ভালোবাসার কোনো অভিনয় ছিল না, কেবল অধৈর্য ভাব ছিল। সে বলল, বাবা, ড্রামা করা বন্ধ করো, এটা সবার জন্য সবচেয়ে ভালো, আর যাই হোক, এখন আমি মালিক, আপনার এখানে কোনো ক্ষমতা নেই, তাই হয় আপনি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রাজি হন, অথবা আমি আপনাকে জোর করে নিয়ে যাব। রিয়া যে এতক্ষণ চুপ ছিল, অবশেষে বলে উঠল, বেনয়জি, আমার স্বামী ঠিকই বলছেন, আপনার সময় এখন শেষ হয়ে গেছে, এখন সময় এসেছে যে আমরা সবকিছু সামলাই, আর সত্যি বলতে আপনি শুধু বাড়িতে বাধা সৃষ্টি করছেন, আমরা ওখানে থাকতে চাই, আর আপনার জায়গা দখল করে থাকার কারণে সেটা হতে পারছে না। আমি বললাম, আমার বাড়িতে থাকা? অভিষেক বলল, এখন এটা আমাদের বাড়ি, সব কিছু আমাদের, আর আমরা জরুরি বদল করব। আমি আমার ছেলেকে দেখলাম, সেই মানুষটাকে যাকে আমি বড় করেছিলাম, যাকে আমি সব কিছু দিয়েছিলাম, আর সেই মুহূর্তে নিজের স্ত্রীর সদ্য বন্ধ হওয়া কবরের সামনে দাঁড়িয়ে আমি অবশেষে সেটা দেখলাম যা মিনা দেখেছিল, এক অপরিচিত ব্যক্তি যে আমার রক্ত শেয়ার করে কিন্তু আমার হৃদয় নয়। আমি কিছুই বলিনি, কারণ সেই সময় আমার মিনার কথাগুলো মনে এলো, ওর সতর্কতা, ওর উইল, প্রায় ২৫০ কোটি টাকা, হাভেলা, সব আমার নামে, আর শর্ত, যদি অভিষেক আমাকে বের করার চেষ্টা করে তবে ওকে পুরোপুরি বঞ্চিত করে দেওয়া। তাই আমি শুধু মাথা নাড়ালাম। ঠিক আছে অভিষেক, যা তুমি বলো। অভিষেক আমার সহজ বর্ষতা দেখে অবাক মনে হচ্ছিল। সে বলল, ভালো, আমি খুশি যে আপনি বুদ্ধিমান, তো আজ রাতে আপনি নিজের মালপত্র প্যাক করুন আর সাময়িকভাবে আমাদের সাথে থাকুন, যতক্ষণ না আমরা এক উপযুক্ত বৃদ্ধাশ্রম খুঁজে পাই। সেই রাতে যখন আমরা সেই বাড়িতে পৌঁছালাম, যা ৪০ বছর ধরে আমার বাড়ি ছিল, রিয়া তৎক্ষণাৎ আদেশ দিতে লাগল, বিনয়জি, কেবল জরুরি মালপত্র প্যাক করবেন, জামা কাপড়, ব্যক্তিগত নথি, বাকি সব কিছু এখানেই থাকবে, আপনার বৃদ্ধাশ্রমে বেশি দরকার পড়বে না। যাই লোক, আমি আমার ঘরে গেলাম, সেই ঘর যেটিকে আমি দশকের পর দশক মিনার সাথে ভাগ করেছিলাম, এবং এক ছোট সুটকেস প্যাক করতে শুরু করলাম। জামা কাপড়, কিছু ছবি, আমার ব্যক্তিগত নথি, আর মিনার উইল যা আমি এক সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। যখন আমি ব্যাগ নিয়ে নিচে এলাম, তখন অভিষেক আর রিয়া লিভিং রুমে জোর গলায় কথা বলছিল। রিয়া বলছিল, দেখেছ এই বাড়ির সাইজ, যেমনই বুড়ো মানুষটা যাবে আমরা সব কিছু বদলে দেব, এটাকে মডার্ন বানিয়ে দেব। সে জিজ্ঞেস করল, আর ওয়ার্কশপ, তুমি কবে কন্ট্রোল নেবে? অভিষেক বলল, কালই আমি অ্যাকাউন্টেন্টকে ডেকে সবকিছু নিজের নামে করিয়ে নেব। বাবা মালিক ছিলেন, কিন্তু আমি নিশ্চিত যে যদি উনি বৃদ্ধাশ্রমে যান তবে আমি ওনার থেকে যে কোনো কিছুতে সই করিয়ে নেব। রিয়া বলল, আর যদি উনি মানা করেন? অভিষেক বলল, মানা করবেন? রিয়া, উনি ৭৩ বছরের বৃদ্ধ, আমি এখনই ওনার স্ত্রীর শেষকৃত্য করেছি, উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ওনার সামনে যা কিছু রাখবে উনি ওটাতেই দস্তখত করে দেবেন।
আমি এসব সিঁড়ি থেকে শুনছিলাম, আর প্রতিটি শব্দ এই কথার পুষ্টি দিচ্ছিল যা মিনা আগেই বলেছিল। আমি নিচে নামতে নামতে বললাম, তৈরি, আমার মালপত্র প্যাক করা হয়ে গেছে। রিয়া দাঁড়িয়ে বলল, ভালো রিয়া, কিন্তু বিনয়জি, প্ল্যানে একটু বদল আছে। আমার মায়ের আজ রাতে কোনো জরুরি কাজে আমাদের সাহায্য চাই, তাই আমরা আপনাকে এখন নিয়ে যেতে পারি না। আমি বললাম, আমি বুঝলাম, কাল? সে বলল, হ্যাঁ কাল, ততক্ষণ আপনি গেস্ট রুমে শুতে পারেন। কিন্তু বিনয়জি, আপনাকে কিছু বুঝতে হবে, এটা এখন আপনার বাড়ি নয়, এটা আমাদের, তাই যতক্ষণ আপনি এখানে সাময়িকভাবে আছেন কিছু নিয়ম আছে। আমি জিজ্ঞেস করলাম, কী নিয়ম? সে বলল, কিছু ঘরে যাবেন না, কোনো কিছু ছুবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। মূল কথা হলো ততক্ষণ অদৃশ্য হয়ে থাকুন, যতক্ষণ না আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারি। আমি খামোশি দিয়ে মাথা নাড়ালাম, আর সেই রাতে নিজেরই বাড়ির গেস্টরুমে শুয়ে যা কিছু ঘটেছিল তা অনুভব করলাম। একদিনেই আমি নিজের 50 বছরের স্ত্রীর শেষকৃত্য করেছিলাম, আর আমার ছেলে আমাকে অপ্রয়োজনীয় আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আমার দুঃখ নয়, স্পষ্টতা অনুভব হল, কারণ মিনা সঠিক ছিল, আর এখন নিজের কাছে ওর উইলনামার সাথে প্রায় 250 কোটি টাকা আর আমার নামের এক চমৎকার হাবেলার সাথে আমি অবশেষে বুঝে গিয়েছিলাম যে আমাকে কি করতে হবে। পরদিন সকালে যখন আমি প্রাতরাশের জন্য নিচে এলাম, রিয়া কিচেনে ছিল। সে আমাকে ঘেন্নার সাথে দেখল। বিনয়জি, আপনি এখনও এখানে কেন? আমার মনে হয়েছিল যে আপনি বুঝে গিয়েছিলেন যে আপনাকে যেতে হবে। আমি বললাম, রিয়া, অভিষেক বলেছিল যে ওরা আমাকে আজ বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। সে বলল, ঠিক আছে, প্ল্যানে বদল আছে, আজ আমাদের হাতে সময় নেই, তো আপনাকে এখনই তৎক্ষণাৎ যেতে হবে। আমি বললাম, আমি কোথায় যাব? সে বলল, সেটা আমার সমস্যা নয়, হয়তো কোনো আত্মীয়ের কাছে, হয়তো কোনো হোটেলে, আমার তোয়াক্কা নেই, কিন্তু আপনি এখানে থাকতে পারেন না। আমি বললাম, রিয়া, এটা আমার বাড়ি। রিয়ার ভাব বিরক্তি থেকে রাগে বদলে গেল। না, এটা এখন আমাদের বাড়ি। অভিষেকের সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছে, আর আমি ওর স্ত্রী হিসেবেও হকদার, তো এখনই বেরিয়ে যান, নয়তো আমি পুলিশ ডাকব। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ কেন? সে বলল, অবৈধ অনুপ্রবেশের জন্য, কারণ আপনি অনুমতি ছাড়া আমাদের বাড়িতে আছেন। তখনই অভিষেক ভেতরে এলো। কি হচ্ছে এখানে? রিয়া বলল, বাবা যেতে চান না, আমি ওনাকে বলেছি যে ওনাকে বেরোতে হবে, কিন্তু উনি বাধা দিচ্ছেন। অভিষেক আমাকে কঠোরভাবে দেখল। বাবা, এবার ক্ষান্ত দিন, নিজের মালপত্র নিন আর এখনই যান। আমি বললাম, অভিষেক, আমি তোমার বাবা, আর এটা আমার বাড়ি। সে বলল, এটা তোমার বাড়ি ছিল, এখন আমার। মা চলে গেছেন, এর মানে হলো যা কিছু ওনার ছিল সেটা এখন আমার, আর আমি বলছি যে তুমি যাও। আমি বললাম, বেটা, দয়া করে। সে চেঁচিয়ে বলল, আমি এখন তোমার ছেলে নই, এখন আমি মালিক, আর তুমি এক অবাঞ্ছিত ভাড়াটে, তাই বেরিয়ে যাও। রিয়া আগেই গেস্টরুম থেকে আমার ব্যাগ নিয়ে এসেছিল। সে ওটাকে সদর দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে আমাকে দরজার দিকে ধাক্কা দিল। বাইরে, আমাদের বাড়ি থেকে বাইরে। আমি নিজেকে নিজের পায়ে নিজের স্যুটকেস নিয়ে প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অভিষেক আর রিয়া দরজায় দাঁড়িয়েছিল, আমাকে পূর্ণ তিরস্কারের সাথে দেখছিল। বাবা, অভিষেক বলল, ফিরে এসো না। যদি তুমি ফিরে এসো তবে আমি পুলিশ ডাকব, এটা একবারে বুঝে নাও। তুমি এখন এখানে স্বাগত নও, তুমি এখন এই পরিবারের অংশ নও, তুমি শুধু এক বুড়ো মানুষ যে নিজের উদ্দেশ্য পূরণ করে ফেলেছে। রিয়া আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আমি খিল লাগানোর আওয়াজ শুনলাম, আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, সেই বাড়ির প্রবেশদ্বারে, যা 40 বছর ধরে আমার বাড়ি ছিল। আমার পায়ের কাছে এক ছোট স্যুটকেস ছিল। একা নববিবাহিতদের মতো আমার কাছে স্পষ্টত কিছুই ছিল না, কিন্তু ভেতরে এমন কিছু ছিল যা অভিষেক আর রিয়া দেখতে পাচ্ছিল না, এক পূর্ণ শান্তি। কারণ আমি এমন কিছু জানতাম যা ওরা জানত না। আমি জানতাম যে ওদের প্রতিটি শব্দ, প্রতিটি অপমান, নিষ্ঠুরতার প্রতিটি কাজ ওদের ভাগ্য এই মাত্র সিল করে দিয়েছিল। আমি আমার ফোন বের করলাম আর একটা নম্বর ডায়াল করলাম। এটি লাইসেন্সেদো সোতো ছিলেন, মিনা আর আমার 30 বছরের উকিল। লাইসেন্সেদো, আমি বিনয় বলছি। আমার স্ত্রীর উইলনামা এখনই কার্যকর করা প্রয়োজন, এবং আমার উচ্ছেদপত্র তৈরির প্রয়োজন। আমার ছেলে আমাকে আমারই বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা না জেনে যে বাড়ি আর বাকি সব কিছু আইনগতভাবে আমার। বিনয়জি, আপনি কি নিশ্চিত যে আপনি এগোতে চান? একবার যখন আমরা এটা শুরু করে দেব, তখন আর ফিরে আসার পথ থাকবে না। আমি বন্ধ গেটের দিকে তাকালাম, মিনার কথা ভাবলাম, ওর শব্দের কথা, ওর বুদ্ধিমত্তার কথা, এবং এক দৃঢ় গলায় জবাব দিলাম, পুরোপুরি নিশ্চিত, ওদের শিখতে দাও যে সব কিছু হারানোর মানে কি। লাইসেন্সেডো সোতো আমাকে 1 ঘণ্টা পর বাড়ি থেকে তুলে নিলেন। তিনি 65 বছরের এক ব্যক্তি ছিলেন।
ওনার চুল পরিপাটি করে সাজানো ছিল এবং ওনার পরনে এক দাগহীন স্যুট ছিল। তিনি দশকের পর দশক ধরে মিনার বিশ্বস্ত উকিল ছিলেন। বিনয়জি, আপনার ক্ষতির জন্য আমি খুব দুঃখিত। মিনাজি এক অসাধারণ মহিলা ছিলেন। ধন্যবাদ লাইসেন্সেদো, এবং উনি সবকিছু ঠিকই বলেছিলেন। উনি যা ভয় পাচ্ছিলেন তা হয়ে গেছে, ঠিক যেমনটা উনি ভবিষ্যৎবাণী করেছিলেন। অভিষেক আমাকে শেষকৃত্যের দিনই বাড়ি থেকে বের করে দিয়েছে। সে বলল সবকিছু এখন ওর, আমি কোনো কাজের নই, আর আমাকে বৃদ্ধাশ্রমে যেতে বলল। উকিল সাহেব অসন্তোষের সাথে মাথা নাড়লেন। তাহলে মিনাজি আমার ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান ছিলেন। বিনয়জি, আপনি কি বীরের পুরো শর্তগুলো শুনতে প্রস্তুত? আমি প্রস্তুত। আমরা উকিল সাহেবের জয়পুর শহরের কেন্দ্রে অবস্থিত ওনার দপ্তরে পৌঁছলাম। এটি এক আলিশান ইমারত ছিল। আমরা ওনার ব্যক্তিগত অফিসে গেলাম, যা সবচেয়ে ওপরের তলায় ছিল, এবং উনি দরজা বন্ধ করে দিলেন। বিনয়জি, আমি আপনাকে ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি যে মিনাজি কি রেখে গেছেন আর সেটাকে কিভাবে সাজিয়েছেন। তিনি কাগজপত্রে ভরা এক মোটা ফাইল বের করলেন। প্রথমত, হাভেলা ৫০০ হেক্টর জমির সাথে, যাতে বাড়ি, আস্তাবল, গবাদি পশু সবকিছু কেবল মিনাজির নামে নথিভুক্ত ছিল। আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। উইল অনুযায়ী এটি সরাসরি আপনার নামে আসে। অভিষেক হাভেলার কিছুই পাবে না। অভিষেক তো জানেও না যে এমন কোনো হাভেলা আছে। মিনাজি কখনও ওকে এটার কথা বলেননি। উনি একে বিশেষ কারণে গোপন রাখতে চেয়েছিলেন। অভিষেক মনে করে যে ওদের নিজেদের নামে বিশেষ কিছু ছিল না। এগিয়ে যান। দ্বিতীয়ত, বিনিয়োগ। মিনাজি দশকের পর দশক ধরে টাকার ব্যাপারে অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান ছিলেন। শেয়ার, বন্ড, ইনভেস্টমেন্ট ফান্ড, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সবকিছু গোপনে আর্থিক উপদেষ্টাদের মাধ্যমে সামলানো হতো, যাদের আপনিও জানতেন না। মোট কত? প্রায় ২৫০ কোটি টাকা আছে বিনয়জি। আপনার স্ত্রী খুব ধনী মহিলা ছিলেন, এবং সেই সমস্ত টাকা এখন আইনত আপনার। আমি খামোশ হয়ে গেলাম এই কথার গুরুত্ব বুঝে। প্রায় ২৫০ কোটি। মিনা এত দৌলত আমার অজান্তে জমা করেছিল আমাকে রক্ষা করার জন্য, আমাদের দুজনকে রক্ষা করার জন্য। আর বাড়ি আর ওয়ার্কশপ? এখানেই বিষয়টা মজার হয়ে ওঠে। যে বাড়িতে ওরা থাকত সেটি আপনারা দুজনের নামেই ছিল, আপনার আর মিনাজির নামে। এর মানে হল, ওনার চলে যাওয়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে পুরোপুরি আপনার হয়ে যায়। অভিষেকের সেই সম্পত্তির ওপর কোনো আইনি অধিকার নেই। তো যখন ও আপনাকে বাইরে বের করে দিল, তখন ও এক বড় ভুল করে বসল। বিনয়জি, আপনি ওই বাড়ির একমাত্র আইনি মালিক। অভিষেক এই সময় আপনার সম্পত্তিতে অবৈধভাবে কবজা করে আছে, আর আমরা তৎক্ষণাৎ উচ্ছেদের ব্যবস্থা করতে পারি। আর ওয়ার্কশপ? ওয়ার্কশপ এক কোম্পানি হিসেবে নথিভুক্ত আছে। আপনি ৮০% শেয়ারের সাথে সংখ্যাগরিষ্ঠ মালিক। মিনাজির কাছে বাকি ২০% ছিল, যা এখন আপনার কাছে চলে এসছে। এর মানে হল, আপনি মালিক, অভিষেক শুধু এক কর্মচারী। মালিকানায় ওর কোনো অংশ নেই। অভিষেক কি এটা জানে? স্পষ্টতই না। যা আপনি আমাকে বলছেন সেই অনুযায়ী ও মনে করে যে ও সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সম্ভবত এই জন্যে যে ও কখনো কোনো আইনি রেকর্ড পরীক্ষা করার প্রয়োজন বোধ করেনি। ও শুধু ধরে নিয়েছিল। তো আমাকে এটা ঠিকভাবে বুঝতে দিন। অভিষেক আমাকে এমন এক বাড়ি থেকে বের করে দিয়েছে যা আইনত আমার। ও মনে করে যে ও সেই ওয়ার্কশপগুলোর মালিক, যা পুরোপুরি আমার, এবং ও ১০০ কোটি টাকার হাভেলা আর ২৫০ কোটি টাকার বিনিয়োগের ব্যাপারে কিছুই জানে না। একদম ঠিক। আর বিনয়জি, মিনাজির উইলে এক বিশেষ ধারা আছে যার ব্যাপারে আপনার জানা জরুরি। কোন ধারা? মিনাজি স্পষ্ট করেছিলেন যে যদি অভিষেক ওনার মৃত্যুর পর আপনাকে বাইরে বের করার, দুর্ব্যবহার করার বা কোনোভাবে অনাদর করার চেষ্টা করে, তবে আপনার কাছে ভবিষ্যতের যে কোনো উত্তরাধিকার থেকে ওকে পুরোপুরি বঞ্চিত করার অধিকার আছে, এমনকি আপনার নিজের উত্তরাধিকার থেকেও, যখন আপনার অবশেষে মৃত্যু হবে। এটা কি আইনত সঠিক? একেবারে। ভারতে আপনার পূর্ণ উইল লেখার স্বাধীনতা আছে। আপনি আপনার সম্পত্তি যাকে খুশি দিয়ে যেতে পারেন, অথবা আপনার পরিবারের কাউকে নাও দিতে পারেন। আপনি এখন আমাদের কি করার পরামর্শ দিচ্ছেন? আমি নিম্নলিখিত পরামর্শ দিচ্ছি। প্রথমত, আমরা অভিষেক আর রিয়াকে আপনার বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করছি। দ্বিতীয়ত, আপনি ওয়ার্কশপের পূর্ণ নিয়ন্ত্রণ সামলাচ্ছেন। এটা স্পষ্ট করে যে আসল মালিক কে। তৃতীয়ত, আপনি হাভেলার দখল নিচ্ছেন। আর চতুর্থত, আপনি আপনার উইলের নতুন বাস্তবতাকে তুলে ধরার জন্য প্রয়োজনীয় বদল করছেন। উচ্ছেদে কত সময় লাগবে? আমাদের কাছে যে নথিগুলো আছে এবং এই তথ্যের সাথে যে ওদের ওখানে থাকার কোনো আইনি অধিকার নেই, আমরা ৩ দিনের মধ্যে আদালতের আদেশ পেয়ে যেতে পারি। তারপর আমরা ওদের স্বেচ্ছায় খালি করার জন্য ২৪ ঘণ্টা সময় দেব, অথবা পুলিশ ওদের জোর করে বের করে দেবে। সবকিছু এগিয়ে নিয়ে যান। বিনয়জি, আপনি কি পুরোপুরি নিশ্চিত?
একবার যখন আমরা একা শুরু করে দেব তখন অভিষেকের সাথে আপনার সম্পর্ক স্থায়ীভাবে শেষ হয়ে যাবে। উকিল সাহেব, সেই সম্পর্ক তো তখনই শেষ হয়ে গিয়েছিল যখন আমার ছেলে আমার স্ত্রীর শেষকৃত্যে গিন আমাকে রাস্তায় বের করে দিয়েছিল, যখন ও আমাকে অকেজো বলেছিল, যখন ও বলেছিল যে আমি আমার উদ্দেশ্য পূরণ করে ফেলেছি। আমি কিছুই নষ্ট করছি না, আমি শুধু সেই জিনিসের জবাব দিচ্ছি যা ও আগেই নষ্ট করে দিয়েছে। বুঝেছি, তো আমরা আজ থেকেই শুরু করছি। পরের ৩ দিন পর্যন্ত আমি এক হোটেলে থাকলাম, এক ভালো হোটেল, কিন্তু লোক দেখানো নয়। আর যখন আমি ওখানে ছিলাম, উকিল সাহেব দ্রুত কাজ করছিলেন। প্রথম দিন তিনি মিনার উইলের সব নথি প্রসেস করলেন। অফিসিয়াল রেকর্ড দেখালো যে হাভেলার সমস্ত বিনিয়োগ এখন আইনত আমার নামে ছিল। দ্বিতীয় দিন তিনি অভিষেক আর রিয়ার উচ্ছেদের জন্য এক বিচারকের কাছে আবেদন পেশ করলেন, সাথে সমস্ত নথির সাথে এটা প্রমাণ করলেন যে আমি বাড়ির একমাত্র মালিক ছিলাম। তৃতীয় দিন আমরা আদালতের আদেশ পেলাম। অভিষেক আর রিয়ার কাছে আমার সম্পত্তি খালি করার জন্য ২৪ ঘণ্টা সময় ছিল, অন্যথায় ওদের জোর করে উচ্ছেদ করা হতো। বিনয়জি, আপনি কি চান যে আমি খবর পাঠাই, নাকি আপনি নিজে উপস্থিত থাকা পছন্দ করবেন? আমি উপস্থিত থাকতে চাই। আমি ওদের মুখ দেখতে চাই যখন ওরা বুঝতে পারবে যে ওরা কি করেছে। সেই সন্ধ্যায় উকিল সাহেব, এক বিচার বিভাগীয় আধিকারিক আর আমি বাড়ি পৌঁছালাম। আমার বাড়ি। আমি বেল বাজালাম। রিয়া দরজা খুলল। যখন সে আমাকে দেখল তখন ওর অভিব্যক্তি বিস্ময় থেকে রাগে বদলে গেল। কি করছেন আপনি? আপনি এখানে কি করছেন? আমরা তো বারণ করেছিলাম যে ফিরে এসো না। আধিকারিক বললেন, ম্যাডাম, আমি আইনি নোটিশ দিতে এসেছি। কিসের নোটিশ? খালি করার। আপনি আর আপনার স্বামী অভিষেক বিনয় এই সম্পত্তিতে অবৈধভাবে দখল করে আছেন। আইনি মালিক বিনয়জি আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে বাড়ি খালি করার অনুরোধ করছেন। রিয়া সেখানেই জমে গেল। এটা অসম্ভব। এই বাড়ি আমার স্বামীর। উনি এটা নিজের মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। উকিল সোঁতো মাঝপথে বললেন, ম্যাডাম, আমাকে ব্যাপারগুলো স্পষ্ট করতে দিন। এই সম্পত্তি বিনয়জি আর মিনা বিনয়জির নামে নথিভুক্ত ছিল। মিনাজির মৃত্যুর পর ওনার অংশ নিজে থেকেই বিনয়জির কাছে চলে গেছে। আপনার স্বামীর এই সম্পত্তির ওপর কখনো কোনো আইনি অধিকার ছিল না। এটা মিথ্যে। অভিষেক রিয়ার পেছন থেকে এলো। যখন সে আমাকে দেখল তখন ওর মুখ রাগে লাল হয়ে গেল। কি করছো এখানে বুড়ো? আমি বলেছিলাম যে চলে যাও আর ফিরে এসো না। আধিকারিক ওকে নথি দিতে দিতে বললেন, বিনয়জি, এটি উচ্ছেদের আদালতের আদেশ। আপনার কাছে এই সম্পত্তি থেকে আপনার সমস্ত মালপত্র সরানোর জন্য ২৪ ঘণ্টা সময় আছে। যদি আপনি এটি পালন না করেন তবে পুলিশ জোরপূর্বক উচ্ছেদ করবে। অভিষেক অবিশ্বাসের সাথে নথিপত্র দেখল। এটা সত্যি হতে পারে না। এই বাড়ি আমার মা আমাকে দিয়েছিলেন। আপনার মায়ের কাছে এই সম্পত্তি থেকে আপনাকে দেওয়ার মতো কিছুই ছিল না, উকিল সোঁতো বুঝিয়ে বললেন। বাড়ি সবসময় আপনার বাবার সাথে যৌথ মালিকানায় ছিল, আর এখন এটি পুরোপুরি ওনার। না, এটা অসম্ভব। মায়ের কাছে টাকা ছিল, ওনার কাছে সম্পত্তি ছিল, ওসব আমার। আপনার মায়ের কাছে সম্পত্তি আর টাকা অবশ্যই ছিল, কিন্তু সবকিছু উইলে আপনার বাবাকে দেওয়া হয়েছে, আপনি কিছুই পাননি। আমি অভিষেকের মুখে সমস্ত আবেগ দেখলাম, বিস্ময়, অবিশ্বাস, রাগ আর শেষে ঘাবড়ে যাওয়া। বাবা, এটা ভুল, এটা একটা ভুল হতে হবে। মা এমনটা করবেন না। উনি জানতেন যে আমি সবকিছুর খেয়াল রাখব। উনি আমাকে কথা দিয়েছিলেন। তোমার মা তোমাকে ঠিক কি কথা দিয়েছিলেন? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম। উনি আমাকে কথা দিয়েছিলেন যে যখন উনি চলে যাবেন তখন সবকিছু আমার হবে। আর তুমি আমাকে কি দিতে চলেছিলে? অভিষেক: খুব ভালো। আমরা আপনার খেয়াল রাখতাম, আপনাকে এক ভালো বৃদ্ধাশ্রমে রাখতাম। এটা সুনিশ্চিত করতাম যে আপনি শান্তিতে আছেন। এক বৃদ্ধাশ্রমে শান্তিতে? যখন তুমি আমার বাড়িতে থাকতে, আমার ব্যবসা চালাতে, সেই টাকা খরচ করতে যা তোমার মনে হতো তোমার মা রেখে গেছেন? বাবা, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এসব একা সামলাতে পারবেন না। আপনার কাউকে দরকার যে দায়িত্ব নেবে। তুমি ঠিকই বলেছ, আমার কাউকে দরকার যে দায়িত্ব নেবে। আমি আমার জিনিসের, যা সবসময় আমার ছিল। রিয়া নাটকীয়ভাবে কাঁদতে শুরু করল। বিনয়জি, আপনি এমনটা করতে পারেন না। আমরা পরিবার, অভিষেক আপনার একমাত্র ছেলে। পরিবার নিজের স্ত্রীর শেষকৃত্যের দিন নিজের বুড়ো বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলে না। পরিবার নিজের বাবাকে অকেজো বলে না। পরিবার এটা বলে না যে ওনার বাবার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। অভিষেক উত্তেজিত ছিল। সে জানত না সে কি বলছিল। সে ঠিকই জানত সে কি বলছিল, আর এখন ওকে ফল ভুগতে হবে। আধিকারিক মাঝপথে বললেন, ভদ্রমহোদয়, আপনাদের কাছে ২৪ ঘণ্টা সময় আছে। যদি আপনারা কাল এই সময়ের মধ্যে খালি না হন তবে আমি পুলিশের সাথে ফিরে আসব আর আপনাদের জোর করে সরিয়ে দেওয়া হবে, বুঝেছেন? অভিষেক আর রিয়া সদমায় মাথা নাড়তে পারল। যেমনই আমরা যাচ্ছিলাম আমি রিয়াকে চেঁচাতে শুনলাম,
এটা এভাবে চলবে না, আমরা এর বিরুদ্ধে লড়ব, আমরা ওনাদের ওপর মামলা করব। পরের দিন ঠিক ২৪ ঘণ্টা পর আমি উকিল সোতো আর ২ পুলিশ আধিকারিকের সাথে বাড়ি ফিরে এলাম। অভিষেক আর রিয়া খালি করে চলে গিয়েছিল। বাড়ি খালি ছিল, শুধু সেই আসবাবপত্র যা সবসময় ওখানেই ছিল। কিন্তু ওরা এক নোংরামি ফেলে গিয়েছিল। দেওয়ালে আঁচড় কাটা, দরজা পেটানো, ভাঙা কাঁচ। এটা স্পষ্ট ছিল যে ওরা বাইরে বেরোনোর সময় বাড়িতে ভাঙচুর করেছিল। বিনয়জি, এটা জান বোঝা বর্বরতা, এক আধিকারিক বললেন। আপনি অপরাধমূলক অভিযোগ আনতে পারেন। আমি প্রমাণ হিসেবে ছবি নেব, কিন্তু এখন আমি শুধু আমার বাড়ি ফিরে পেতে চাই। আমি সেই প্রথম রাত সেই বাড়িতে কাটালাম যা ৪০ বছর ধরে আমার বাড়ি ছিল। মিনা ছাড়া ওখানে থাকা অদ্ভুত ছিল, কিন্তু আমি ওনার উপস্থিতি, ওনার বুদ্ধিমত্তা, ওনার সুরক্ষা, ওনার বিদায়ের পরেও অনুভব করলাম। ধন্যবাদ আমার ভালোবাসা, আমি বাতাসে ফিসফিস করে বললাম। তুমি সবকিছুর ব্যাপারে ঠিকই ছিলে, আর আমি তোমার স্মৃতির সম্মান ঠিক সেটাই করে করব যা তুমি আমার কাছে চেয়েছিলে। পরের দিন সকালে আমি ওয়ার্কশপে গেলাম। আমি খোলার আগেই তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আর যখন কর্মচারীরা আসতে লাগল তখন অনেকে আমাকে অবাক হয়ে নমস্কার করল। বিনয়জি, আমরা জানতাম না যে আপনি আজ আসবেন। আমি কেন আসব না? আসলে মিনাজির সাথে যা হলো, আমরা ভাবলাম আপনি কিছু ছুটি নেবেন। আমি এই সহমর্মিতার প্রশংসা করছি, কিন্তু কাজ আছে। সকাল ৯টায় অভিষেক এলো। যখন সে আমাকে প্রধান অফিসে দেখল তখন ওর মুখ লাল হয়ে গেল। কি করছো এখানে? আমি এখানে কাজ করি, আমি সবসময় এখানে কাজ করেছি। বাবা, আপনি এখন কাজ করতে পারেন না, আপনি খুব বুড়ো। এখন সময় এসেছে যে আমি নিয়ন্ত্রণ সামলাই। অভিষেক, বসো, আমাদের কথা বলতে হবে। আমি বসতে চাই না, আমি চাই যে তুমি চলে যাও। এটি আমার কোম্পানি, আর তুমি আমার কর্মচারী, তাই বসো। আমার গলায় এমন কিছু ছিল যাতে অভিষেক বসে পড়ল, যদিও বিরক্ত হয়ে। অভিষেক, এমন মনে হচ্ছে যে কে কার মালিক এই ব্যাপারে বিভ্রান্তি আছে, তাই আমাকে এটা পরিষ্কার করতে দাও। এই ওয়ার্কশপ সবকটি ১০০% আমার সম্পত্তি। তোমার মায়ের ২০% ছিল, যা এখন আমার কাছে চলে এসেছে। এই কোম্পানির মালিকানায় তোমার কোনো অংশ নেই। এটা সত্যি হতে পারে না। মা আমাকে বলেছিলেন যে সবকিছু আমার হবে। তোমার মা তোমাকে অনেক কথা বলেছিলেন, কিন্তু আইনি বাস্তবতা এটাই, আমি মালিক, আপনি আছেন। তুমি একজন কর্মচারী, আরেক কর্মচারী হিসেবে যে এইমাত্র নিজের মালিককে অনারি বাড়ি থেকে বের করে দিয়েছে, ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে আর পুরোপুরি অনাদর দেখিয়েছে, তোমাকে বরখাস্ত করা হচ্ছে। কি? আপনি আমাকে বরখাস্ত করতে পারেন না? আমি পারি, আর আমি করছি। তোমার কাছে দিন শেষ হওয়ার আগে নিজের ডেস্ক পরিষ্কার করার আর সমস্ত চাবি, অ্যাক্সেস কার্ড আর কোম্পানির সম্পত্তি ফেরত দেওয়ার সময় আছে। তোমার পাওনা আইন অনুযায়ী মিটিয়ে দেওয়া হবে, কিন্তু এখানে তোমার কর্মসংস্থান আজ শেষ হচ্ছে। বাবা, এটা মজা। আমি এখানে বছর ধরে কাজ করেছি, আর সেই বছরগুলোতে আমি তোমাকে উদারভাবে বেতন দিয়েছি। যতটা কাজ তুমি আসলে করছিলে তার চেয়ে অনেক বেশি উদারভাবে। কিন্তু এখন সেসব শেষ। তোমার কাছে বিকেল ৫টা পর্যন্ত সময় আছে। আমি আপনার ওপর মামলা করব, অন্যায়ভাবে বরখাস্ত। এগিয়ে যাও। আমার উকিল প্রতিটি সময়ের নথিপত্র নিয়ে তৈরি। যখন তুমি দেরি করে এসেছ, যখন তুমি তাড়াতাড়ি কাজ ছেড়ে গেছ, যখন তুমি ঠিকমতো তদারকি করনি। তো যদি তুমি এই মামলা আদালতে লড়তে চাও, তবে তুমি হেরে যাবে। অভিষেক রাগে অফিস থেকে বেরিয়ে গেল, আর বিকেল ৫টার মধ্যে সে নিজের ডেস্ক পরিষ্কার করে নিয়েছিল এবং কাউকে বিদায় মা জানিয়েই চলে গিয়েছিল। অন্য কর্মচারীরা আমাকে বিস্ময় আর সম্মানের মিশ্রণে দেখছিল। বিনয়জি, আপনি কি সত্যি অভিষেককে বের করে দিলেন? হ্যাঁ, আমরা সবাই জানতাম যে এটা শেষ পর্যন্ত হতে চলেছে। অভিষেক কখনো ঠিকভাবে কাজ করেনি, সবসময় নিজের বাবার পজিশন ব্যবহার করে ন্যূনতম কাজ করত। আমাকে কেউ কেন বলেনি? ক্ষমা করবেন বিনয়জি, আপনি ওনার বাবা। আমরা পারিবারিক সমস্যা তৈরি করতে চাইনি। আমি আনুগত্যের প্রশংসা করি, কিন্তু এখন থেকে যদি কেউ নিজের কাজ ঠিকমতো না করে তবে আমি জানতে চাই, সে যেই হোক না কেন। পরের সপ্তাহের মধ্যে আমি সমস্ত আইনি বদলগুলো সম্পন্ন করলাম। মিনার উইল পুরোপুরি কার্যকর হয়ে গিয়েছিল। হাবেলা সরকারিভাবে আমার নামে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। প্রায় ২৫০ কোটি টাকা থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমার নিয়ন্ত্রণে চলে এসেছিল। আর তারপর উচ্ছেদের ১ সপ্তাহ পর আমি সেটা পেলাম যার জন্য আমি অপেক্ষা করছিলাম। অভিষেকের তরফ থেকে এক মামলা। উকিল সোতো আমাকে ডাকলেন। বিনয়জি, অভিষেক মামলা দায়ের করেছে। সে অভিযোগ আনছে যে মিনাজির উইল অমান্য, যে আপনি ওনার শেষ দিনগুলোতে ওনাকে প্রভাবিত করেছেন, যে উইল বানানোর সময় উনি মানসিকভাবে অক্ষম ছিলেন। এই মামলায় কি কোনো সারমর্ম আছে? শূন্য। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আছে যা দেখায় যে মিনাজি উইল বানানোর সময় পুরোপুরি সজাগ ছিলেন। আমাদের কাছে অনেক সাক্ষীর বয়ান আছে।
আর উইল 2 বছর আগে বানানো হয়েছিল ওনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য অবনতি হওয়ার অনেক আগে। তাহলে মামলা কেন? কারণ অভিষেক হতাশ, আর কারণ ওর উকিল হয়তো ওকে বলেছে যে এটাই ওর একমাত্র পথ। বিনয়জি, ওরা ওয়ার্কশপ থেকে অনুচিত বরখাস্তের জন্যও মামলা করছে। ওদের মামলা করতে দিন, আমাদের কাছে প্রতিটি জিনিসের নথি আছে। আরও কিছু আছে, অভিষেক মিডিয়ায় যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে যে আপনি এক নিষ্ঠুর বাবা যিনি নিজের স্ত্রীর শেষকৃত্যের কয়েক দিন পর নিজেরই ছেলে আর বৌমাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছেন। আর সে কি বলছে যে আপনি প্রতিশোধ পরায়ণ, যে আপনি আপনার টাকার ব্যবহার নিজের পরিবারকে নিয়ন্ত্রণ আর শাস্তি দেওয়ার জন্য করছেন, যে মিনাজি এমনটা কখনো চাননি। আমি কি জনসমক্ষে জবাব দিতে পারি? আপনি পারেন, কিন্তু বিনয়জি, আপনি কি নিশ্চিত যে আপনি এটাকে জনসমক্ষে আনতে চান? একবার যখন আপনি শুরু করবেন তখন এটাকে ব্যক্তিগত রাখার কোনো উপায় থাকবে না। উকিল সাহেব, অভিষেক এটাকে আগে জনসমক্ষে এনেছে, আর যদিও জনসমক্ষে মিথ্যে বলতে যায় তবে সত্যিটাও সামনে আসা উচিত। সেই রাতে এক স্থানীয় রিপোর্টার আমার সাথে যোগাযোগ করলেন আর কাহিনীর আমার দিকটা জানতে চাইলেন। আমি পরের দিন আমার বাড়িতে এক ইন্টারভিউয়ের জন্য সম্মতি জানালাম। রিপোর্টার ৩০-এর কোঠার এক যুবক যার নাম ময়ঙ্ক ছিল এক ক্যামেরাম্যানের সাথে এলো। ওরা আমার বসার ঘরে বসল আর সে প্রশ্ন করা শুরু করল। বিনয়জি, আপনার ছেলে অভিষেকের দাবি যে আপনি ওকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর ওর মায়ের শেষকৃত্যের কয়েক দিন পর ওকে ওর চাকরি থেকে বরখাস্ত করেছেন। এটা কি সত্যি? এটা আংশিকভাবে সত্যি। আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি যখন সে আমাকে আগে বের করেছিল, আর আমি ওকে আমার কোম্পানি থেকে অনেক বছরের খারাপ পারফরমেন্সের পর বরখাস্ত করেছি। আপনার বাড়ি? অভিষেক বলছে যে ওটা পারিবারিক বাড়ি ছিল। ওটা পারিবারিক বাড়ি ছিল এবং আছে, কিন্তু আইনগতভাবে এটি সবসময় আমার স্ত্রী আর আমার নামে ছিল। যখন ওনার মৃত্যু হল তখন এটি পুরোপুরি আমার নামে চলে এলো। অভিষেকের ওই সম্পত্তিতে কখনো কোনো আইনি অধিকার ছিল না। কিন্তু ওকে কেন বের করলেন? কারণ যেদিন আমরা আমার স্ত্রীর শেষকৃত্য করলাম, অভিষেক আমাকে বলল যে আমি এখন কোনো কাজের নই, যে আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া উচিত, যে এখন সে মালিক। আর সেই রাতেই ওর স্ত্রী রিয়া আমার মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আর আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমি রিপোর্টারকে থেমে যেতে দেখলাম। স্পষ্টতই অবাক হয়েছিল। শেষকৃত্যের দিন, একই দিনে সে নিজের মায়ের শেষকৃত্য করার ২৪ ঘণ্টাও অপেক্ষা করেনি আমাকে আমারই বাড়ি থেকে বের করার জন্যে। এবং কোম্পানি ওয়ার্কশপ পুরোপুরি আমার, ওগুলো সবসময় ছিল। অভিষেক ওখানে এক কর্মচারী হিসেবে কাজ করত, আর অনেক বছর ধরে দেরিতে আসার, নিজের দায়িত্বগুলো পালন না করার আর আমার সাথে পুরোপুরি অনাদরের সাথে ব্যবহার করার পর আমি ওকে বরখাস্ত করেছি। অভিষেক এটাও অভিযোগ করে যে আপনি ওনার মাকে উইল বদলানোর জন্য প্রভাবিত করেছেন। আপনি এই ব্যাপারে কি বলেন? আমার স্ত্রীর উইল ২ বছর আগে বানানো হয়েছিল যখন উনি পুরোপুরি সুস্থ আর সজাগ ছিলেন। এটা কোনো প্রভাব খাটানো ছিল না, এটা ওনার সচেতন সিদ্ধান্ত ছিল, এবং এমন কিছু যা জনসাধারণের জানার প্রয়োজন আছে। আমার স্ত্রী আমাকে এমন সম্পত্তি আর বিনিয়োগ ছেড়ে গেছেন যার দাম কোটি কোটি টাকা, এমন জিনিস যেগুলোর ব্যাপারে অভিষেক জানতই না যে ওগুলো আছে। উনি বিশেষভাবে ওকে বাইরে রেখেছিলেন কারণ উনি ঠিক সেটাই ভবিষ্যৎবাণী করেছিলেন যা হবে। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মিনার মৃত্যুর পর অভিষেক সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করবে আর আমাকে উচ্ছেদ করবে। সে আমাকে নিজের বাবা নয় বরং এক বাধা মনে করবে, আর প্রতিটি কথায় ওনার কথাই ঠিক বেরিয়েছে। রিপোর্টার সামনে ঝুঁকল। বিনয়জি, এটি তো খুব গম্ভীর অভিযোগ। এটি অভিযোগ নয়, এটি নথিপত্র। আমার কাছে উইল আছে যাতে আমার স্ত্রী ওনার কারণগুলো জানিয়েছেন। আমার কাছে সাক্ষী আছে যারা অভিষেককে আমাকে বৃদ্ধাশ্রমে যাও বলতে শুনেছে। আমার কাছে সেই বিচার বিভাগীয় আধিকারিক আছে যে উচ্ছেদের নোটিশ পৌঁছে দিয়েছিল। সব কিছু নথিপত্রে নথিভুক্ত আছে। আর আপনি এসব করে কি অর্জন করতে চান? আমি ন্যায় চাই। আমি চাই যে আমার ছেলে বুঝুক যে প্রতিটি কাজের পরিণাম থাকে। আমি আমার স্ত্রীর স্মৃতির সম্মান করতে চাই, সেটাই করে যা উনি আমাকে করতে বলেছিলেন, নিজেরই ছেলের লোভ থেকে নিজেকে রক্ষা করা। সেই ইন্টারভিউ সেই রাতেই প্রচারিত হল, আর প্রতিক্রিয়া তৎক্ষণাৎ পাওয়া গেল। ইন্টারভিউ ২৪ ঘণ্টারও কম সময়ে ভাইরাল হয়ে গেল। শুধু জয়পুরেই নয়, বরং পুরো ভারতে। মানুষ ভিডিও শেয়ার করছিল, মন্তব্য করছিল, বিতর্ক করছিল। মন্তব্যগুলো ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষ আমার সমর্থন করছিল। যে ছেলে নিজের মায়ের শেষকৃত্যের দিন নিজের বাবাকে বের করে দেয়, সে কিছুই পাওয়ার যোগ্য নয়। বিনয়জি নিজেকে বাঁচিয়ে সঠিক করেছেন। লোভ পরিবারগুলোকে থচনচ করে দেয়। স্ত্রী কত বুদ্ধিমান ছিলেন যে উনি এটা আগেই বুঝতে পেরেছিলেন। উনি নিজের ছেলেকে ভালোমতো চিনতেন। প্রায় ২৫০ কোটি টাকা, আর ছেলের জানাই ছিল না যে ওগুলো আছে। উনি দাবা খেলছিলেন যেখানেও লাট্টু খেলছিল।
কিন্তু কিছু সমালোচকও ছিল। ও ওনার ছেলে, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। বুড়ো মানুষরা সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলে। হয়তো অভিষেক শুধু সাহায্য করতে চেয়েছিল। টাকার ব্যবহার শাস্তি হিসেবে করা মানে প্রভাব খাটানো। ছেলে কি করেছে এটা গুরুত্ব রাখে না। অভিষেক দুদিন পর নিজের ইন্টারভিউ দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করল। কিন্তু সেটা এক বিপর্যয় হয়ে দাঁড়ালো, কারণ রিপোর্টার আগে থেকেই খোঁজখবর নিয়েছিলেন আর ওনার কাছে কঠিন প্রশ্ন ছিল। অভিষেক, বিনয়জি বলছেন যে আপনি ওনাকে শেষকৃত্যের দিন বের করেছিলেন, এটা কি সত্যি? দেখুন, আমার বাবা সেই দিন খুব মনমরা ছিলেন। আমি ভাবলাম ওনার জন্য এমন জায়গায় থাকা ভালো হবে যেখানে ওনার সঠিক দেখভাল হতে পারে। এক বৃদ্ধাশ্রম, প্রবীণ নাগরিকদের জন্য এক অবসর স্থল, যেখানে ওরা পেশাদার যত্ন পায়। কিন্তু আপনার বাবা ৭৩ বছরের এবং পুরোপুরি সক্ষম। আপনি কেন ধরে নিচ্ছেন যে ওনার প্রাতিষ্ঠানিক যত্নের প্রয়োজন আছে? আসলে উনি এইমাত্র আমার মাকে হারিয়েছিলেন। উনি নিরাপত্তাহীন ছিলেন। আর আপনি ভাবলেন ওনাকে সাহায্য করার সবচেয়ে ভালো উপায় ওনাকে ওনার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া? ওটা ওনার বাড়ি ছিল না, ওটা পারিবারিক বাড়ি ছিল। আমার অধিকার ছিল। আইনি রেকর্ড দেখাচ্ছে যে বাড়ি আপনার বাবা মায়ের নামে ছিল। আপনার সেই সম্পত্তিতে কখনো কোনো আইনি অধিকার ছিল না। অভিষেক তোতলামি শুরু করল, আর রিয়া, যে ওর পাশে বসেছিল, মাঝখানে বলল, বিনয়জি কাহিনীকে ভেঙে চুলে পেশ করছেন। উনি নিজের টাকা আর ওনার পরিচিতিদের ব্যবহার করছেন আমাদের খারাপ দেখানোর জন্য। সত্যি এটাই যে উনি সবসময়ই নিয়ন্ত্রণকারী ছিলেন। ওনার সবসময় প্রতিটি জিনিসের ওপর অধিকার চাই হতো। আর যখন আমার শাশুড়ির মৃত্যু হল, তখন উনি অভিষেককে স্বাধীনতা চাওয়ার জন্য দণ্ড দেওয়ার সুযোগ দেখলেন। মহোদয়া, স্বাধীনতা তখন হতো যদি আপনি নিজের বাড়ি কিনতেন। আপনি বিনয়জির বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। এটা স্বাধীনতা কিভাবে হলো? রিয়ার কাছে কোনো ভালো জবাব ছিল না। আর ইন্টারভিউ অভিষেক আর রিয়াকে ঠিক তেমনই দেখালো যেমন ওরা ছিল, লোভী, প্রভাব বিস্তারকারী, যারা ধরা পড়ে গেছে। ইন্টারভিউয়ের ৩ সপ্তাহ পর অভিষেকের মামলার প্রথম শুনানি হল। উকিল সোতো আর আমি সমস্ত প্রয়োজনীয় নথির সাথে আদালতে পৌঁছালাম। অভিষেক আর রিয়া ওবের উকিলের সাথে ওখানে ছিল এক যুবক ব্যক্তি, যে স্পষ্টতই দ্রুত মীমাংসার আশায় এই মামলাটি নিয়েছিল। জজ আবেদনটি পর্যালোচনা করলেন। শ্রী অভিষেক, আপনি দাবি করছেন যে আপনার মা মিনার উইল অনেক কারণে অমান্য। প্রথমত, যে উনি মানসিকভাবে অক্ষম ছিলেন; দ্বিতীয়ত, যে ওনাকে বিবাদী, আপনার বাবা দ্বারা প্রভাবিত করা হয়েছিল; এবং তৃতীয়ত, যে উইল অনুচিত আর সেটিকে বাতিল করা উচিত। সঠিক তো? জি হুজুর, আমার মা নিজের সঠিক জ্ঞানে এমন উইল কখনো করতেন না। উনি আমাকে ভালোবাসতেন। উনি চেয়েছিলেন যে আমি উত্তরাধিকারী হই। আপনার কাছে ওনার মানসিক অক্ষমতার কোনো প্রমাণ আছে? আসলে উনি অসুস্থ ছিলেন, নিজের শেষ মাসগুলোতে খুব অসুস্থ ছিলেন। আমি এটা জিজ্ঞেস করিনি। আপনার কাছে কি মানসিক অক্ষমতার কোনো মেডিকেল প্রমাণ আছে? অভিষেকের উকিল হস্তক্ষেপ করলেন। হুজুর, আমরা সেই প্রমাণ পাওয়ার প্রক্রিয়ায় আছি। ওনার কাছে এখনও প্রমাণ নেই, কিন্তু উনি তবুও মামলা দায়ের করেছেন। আসলে হুজুর, আমরা আমাদের মক্কেলের সাক্ষ্যের উপর ভরসা করি। উকিল সোতো দাঁড়িয়ে উঠলেন। হুজুর, আমাদের কাছে ব্যাপক চিকিৎসার প্রমাণ আছে যা দেখায় যে মিনাজি পুরোপুরি সজাগ ছিলেন। নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন সমস্ত স্বীকৃত ডাক্তারদের দ্বারা করা হয়েছে। উইল ২ বছর আগে বানানো হয়েছিল, যখন ওনার স্বাস্থ্য অনেক ভালো ছিল। আর ৬ মাস আগে এটিকে একই সিদ্ধান্তের সাথে আপডেট করা হয়েছিল যে উনি পুরোপুরি মানসিকভাবে সজাগ ছিলেন। আর প্রভাব কাটানোর ব্যাপারে হুজুর, মিনাজি বিশেষভাবে নিজের উইলে লিখেছিলেন যে উনি কেন এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমাদের কাছে এখানে নথি আছে, আমি সংশ্লিষ্ট অংশ পড়তে পারি। এগিয়ে যান। উকিল সোতো উইল বের করলেন আর সেই শব্দগুলো পড়লেন যা মিনা নিজের হাতে লিখেছিলেন। আমি আমার সমস্ত সম্পত্তি, জমি আর বিনিয়োগ আমার স্বামী বিনয়কে দিই। এজন্য নয় যে আমি আমার ছেলে অভিষেককে ভালোবাসি না, বরং এজন্য যে আমি ওকে এতটাই ভালোবাসি যে ওকে নিজের থেকে রক্ষা করতে পারি। আমি বছরের পর বছর ধরে দেখেছি যে কিভাবে আমার ছেলের মধ্যে অধিকার বোধের মানসিকতা তৈরি হয়েছে, এক এমন প্রত্যাশা যে সে কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু পাবে। আমি দেখেছি কিভাবে ওর স্ত্রী রিয়া এই আচরণকে প্রশ্রয় দিয়েছে, এবং আমি এই দুঃখজনক সিদ্ধান্তে পৌঁছেছি যে যদি অভিষেক আমার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেত, তবে সে এটিকে দ্রুত বরবাদ করে দিত এবং তারপর আমার স্বামীর জন্য কিছুই রাখত না। মিনা সবকিছু বিনয়ের নামে করে দিয়েছিল, এই নির্দেশের সাথে যে সেই জন্য এই সম্পদগুলো নিজের কল্যাণের জন্য ব্যবহার করে। যদি অভিষেক বছরের পর বছর ধরে প্রকৃত পরিবর্তন দেখায়, যদি সে নিজের বাবার সাথে সম্মান ও প্রেমের সাথে আচরণ করে, তবে বিনয়ের নিজের বিলে বদল করার স্বাধীনতা থাকবে। কিন্তু যদি অভিষেক সেই ব্যক্তিই প্রমাণিত হয় যার ভয় আমি পাচ্ছিলাম, যদি সে বিনয়কে ঘর থেকে বের করার চেষ্টা করে, ওর সাথে দুর্ব্যবহার করে বা কোনোভাবে ওর ফায়দা তোলে, তবে বিনয়কে ভবিষ্যতের যে কোনো উত্তরাধিকার থেকে ওকে পুরোপুরি বঞ্চিত করার জন্য আমার পূর্ণ আশীর্বাদ রইল। আদালতে নিস্তব্ধতা ছেয়ে গেল। অভিষেকের চোখ থেকে জল ঝরছিল।
কিন্তু আমি জানতাম না যে সেগুলো দুঃখের ছিল নাকি রাগের। বিচারক বললেন, এগুলো খুব স্পষ্ট এবং নির্দিষ্ট শব্দ যা ওনার কারণগুলো ব্যাখ্যা করে। শ্রী অভিষেক, আপনি কি আপনার মায়ের ভবিষ্যৎবাণী করা কোনো কাজ করেছিলেন? আমি আপনার সম্মান খুব অস্থির ছিলাম। আমি এইমাত্র আমার মাকে হারিয়েছিলাম। প্রশ্নের উত্তর দিন, আপনি কি আপনার বাবাকে ওনার বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলেন? আমি পরামর্শ দিয়েছিলাম যে শেষকৃত্যের ঠিক পরেই ওনার জন্য বৃদ্ধাশ্রম ভালো হবে। একই দিনে কিন্তু আপনার সম্মান এবং আপনার স্ত্রী বিনয়ের মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। রিয়া দাঁড়িয়ে পড়ল। ওনার আমাদের বাড়িতে কোনো জায়গা ছিল না। আপনার বাড়ি, ম্যাডাম, সম্পত্তি কখনো আইনগতভাবে আপনার বা আপনার স্বামীর ছিল না। তো কোন অধিকারে আপনি বৈধ মালিককে ওনার নিজের বাড়ি থেকে বের করে দিলেন? রিয়ার কাছে কোনো জবাব ছিল না। বিচারক জারি রাখলেন, আমি সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করেছি। মিনার ওয়েল পুরোপুরি বৈধ। এটি তখন বানানো হয়েছিল যখন উনি সজাগ ছিলেন। এটি অনেকবার আপডেট করা হয়েছিল এবং এটি স্পষ্টভাবে ওনার কারণগুলো ব্যাখ্যা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওনার ছেলের ব্যবহার সম্পর্কে ওনার ভবিষ্যৎবাণীগুলো একদম সঠিক। শ্রী অভিষেক, আপনার মা আপনাকে আপনার চেয়েও বেশি চিনতেন এবং উনি সব কিছু আপনার বাবার নামে করে আপনারই লোভ থেকে আপনাকে রক্ষা করেছেন। এই মামলা পুরোপুরি ভিত্তিহীন। মামলা খারিজ করা হচ্ছে। এছাড়া বিচারক জারি রাখলেন, আমি দাবি করছি যে বাদী বিবাদীর আইনি খরচগুলো প্রদান করবেন। এই তুচ্ছ মামলাটি আদালতের সময় এবং সম্পদ নষ্ট করেছে। অভিষেক আর রিয়া বিধ্বস্ত হয়ে আদালত থেকে বাইরে বেরোল, আর আমি জয় এবং দুঃখের এক মিশ্র অনুভূতির সাথে বাইরে এলাম। কারণ আমি জিতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেরই ছেলের বিরুদ্ধে জিতেছিলাম। সেই রাতে নিজের বাড়িতে একা আমি ঘরে রাখা মিনার ছবির সাথে কথা বললাম। তুমি করে দেখালে আমার ভালোবাসা। তুমি সবকিছু ভবিষ্যৎবাণী করেছিলে, আর আমাকে তোমার যাওয়ার পরেও বাঁচিয়ে নিলে। কিন্তু মিনা, কষ্ট হয়। এটা জেনে কষ্ট হয় যে আমাদের ছেলে সত্যি সেই ব্যক্তি যার ভয় তুমি পেতে। অবশ্যই কোনো উত্তর ছিল না, কিন্তু আমি ওর উপস্থিতি, ওর ভালোবাসা, ওর বুদ্ধিমত্তাকে নিজের চারপাশে অনুভব করলাম। আদালতের রায়ের 2 দিন পর আমি সেই হাভেলা পরিদর্শনের সিদ্ধান্ত নিলাম যা মিনা আমার জন্য রেখে গিয়েছিল। আমি ওর শেষকৃত্যের পর থেকে ওখানে যাইনি, আর আমার মনে হল যে এটা দেখার সময় এসে গেছে যে আমি আসলে কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমি জয়পুরের উপকণ্ঠ পর্যন্ত 2 ঘণ্টা গাড়ি চালিয়ে গেলাম, যেখানে হাভেলা অবস্থিত ছিল। যখন আমি প্রবেশদ্বারে পৌঁছালাম তখন আমার শ্বাস থমকে গেল। এটি আমার স্মৃতির চেয়েও অনেক বেশি প্রভাবশালী ছিল। 500 একর সুন্দর জমি। মূল হাভেলাটি ছিল এক পুনর্নির্মিত ঔপনিবেশিক কাঠামো, যাতে 10টি ঘর, উঁচু ছাদ এবং চমৎকার মেঝে ছিল। ওখানে খাঁটি বংশের ঘোড়াদের সাথে আস্তাবল ছিল, গবাদি পশুর সাথে ক্ষেত ছিল, এক বড় সুইমিং পুল এবং বিস্তৃত বাগান ছিল। হাভেলার দেখাশোনা করা 50 বছর বয়সী এক ব্যক্তি, শ্রী ফিলিপ, আমাকে স্বাগত জানালেন। বিনয়জি, আপনার স্বাগত। মিনাজির ব্যাপারে আমার খুব দুঃখ হচ্ছে। উনি এক অসাধারণ মহিলা ছিলেন। ধন্যবাদ শ্রী ফিলিপ। এখানে সবকিছু কেমন আছে? সবকিছু ঠিক চলছে। গবাদি পশুরা সুস্থ আছে, ঘোড়াদের ভালো যত্ন নেওয়া হচ্ছে। মিনাজি সবকিছু সঠিক নিয়মে রেখে গিয়েছিলেন। উনি প্রতি 2 সপ্তাহে প্রায়ই আসতেন, কখনো একা, কখনো আর্থিক উপদেষ্টা বা ব্যবসায়ীদের সাথে। বিনয়জি, আমি কি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনার ছেলে কি এই জায়গার ব্যাপারে জানে? না, মিনা ওকে কখনো এটার কথা বলেনি। ভালো, কারণ আপনার ছেলে 3 দিন আগে এসেছিল। আমি এটা শুনে অবাক হলাম যে অভিষেক এখানে ছিল। হ্যাঁ, সে নিজের স্ত্রীর সাথে এসেছিল আর বলছিল যে এখন সেই মালিক, যে সে নিজের মায়ের থেকে সবকিছু উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সে হাভেলায় প্রবেশ করতে চাইছিল, সবকিছু দেখতে চাইছিল। আমি ওকে বললাম যে ওর কোনো অধিকার নেই। সে রেগে আগুন হয়ে গেল, পুলিশ ডাকার হুমকি দিল। তো আমি উকিল সোতোকে ডাকলাম, যিনি নিশ্চিত করলেন যে আপনিই একমাত্র মালিক। অভিষেক চিৎকার করতে করতে চলে গেল যে এটা শেষ হয়নি। সে কি কিছু করেছে? সে কি কোনো ক্ষতি করেছে? না, কারণ আমাদের গেটে নিরাপত্তা আছে, সে ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু বিনয়জি, আমার মনে হয় সে ফিরে আসবে, আর হয়তো উকিলদের নিয়ে বা সমস্যা তৈরির উদ্দেশ্যে। তো আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। শ্রী ফিলিপ, আপনি অতিরিক্ত নিরাপত্তা রাখতে পারেন। আমি চাই এই হাভেলা পুরোপুরি সুরক্ষিত থাকুক। অবশ্যই। আর বিনয়জি, আমি কি কিছু পরামর্শ দিতে পারি? এগিয়ে যান। মিনাজির এই হাভেলার জন্য কিছু পরিকল্পনা ছিল। উনি এটাকে শুধু এক ব্যক্তিগত সম্পত্তি থেকে অন্য কিছুতে বদলাতে চেয়েছিলেন। উনি এটাকে এক শিক্ষাকেন্দ্র বানাতে চেয়েছিলেন।
হয়তো নিম্ন আয়ের শিশুদের জন্য, ওদের কৃষি সম্পর্কে, পশুপাখিদের সম্পর্কে শেখানোর জন্য, ওদের সুযোগ দেওয়ার জন্য। আপনি কি সেই পরিকল্পনাগুলো জানতেন? না, উনি আমাকে কখনো বলেননি, কারণ উনি আপনাকে অবাক করে দিতে চেয়েছিলেন। উনি আমাকে কয়েক মাস আগে বলেছিলেন, শ্রী ফিলিপ। উনি বলেছিলেন, যখন আমি থাকব না, তখন বিনয়ের এক উদ্দেশ্যের প্রয়োজন হবে। ওর শুধু টাকার চেয়ে বেশি কিছু চাই হবে, আর এই হাভেলা সেই উদ্দেশ্য হতে পারে। বিনয়জি, আমার কাছে ওনার সমস্ত পরিকল্পনার নথি আছে। আপনি কি সেগুলো দেখতে চাইবেন? সে আমাকে হাভেলার অফিসে নিয়ে গেল। এটি এক সুন্দর ঘর ছিল, যাতে এক পুরনো টেবিল, বইয়ে ভরা আলমারি আর মিনার বছর বছর ধরে হাভেলায় তলা ছবিতে ঢাকা দেওয়াল ছিল। শ্রী ফিলিপ এক ফাইল বের করলেন। এগুলো মিনাজির পরিকল্পনা। আমি সেগুলো আশ্চর্যের সাথে দেখলাম। মিনা সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল। এক এমন শিক্ষামূলক প্রোগ্রাম যা একসাথে ১০০ শিশুকে শেখাতে পারবে। বছর জুড়ে ধাপে ধাপে ক্লাস চলত, যাতে টেকসই কৃষি, পশুপাখিদের যত্ন এবং ছোট ব্যবসার পরিচালনার ব্যাপারেও পড়ানো হতো। এটি তো অবিশ্বাস্য। এটি চালু করতে কত খরচ হবে? মিনাজি অনুমান করেছিলেন যে অতিরিক্ত সুযোগ সুবিধার নির্মাণ এবং প্রথম বছরের পরিচালনার জন্য প্রায় ১.৫ কোটি টাকা লাগবে। তারপর গবাদি পশু থেকে হওয়া আয় আর দান থেকে এটি নিজের থেকেই চলতে থাকবে। বিনয়ের কাছে প্রায় ২৫০ কোটি টাকা ছিল, তাই সে এটি সহজেই করতে পারত। চলুন আমরা এটি করি। মিনা যা পরিকল্পনা করেছিল আমরা ঠিক সেভাবেই চালু করব। আমি একদম সিরিয়াস। আমার স্ত্রীর একটা স্বপ্ন ছিল, আর আমি সেই স্বপ্ন পূরণ করব। পরের কয়েক সপ্তাহে আমি এই প্রজেক্টে পুরোপুরি ডুবে গেলাম। আমি স্থপতি, ঠিকাদার এবং শিক্ষকদের কাজে নিযুক্ত করলাম। আমরা শিশুদের জন্য হস্টেল, ক্লাসরুম এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কাজের ক্ষেত্র তৈরি করলাম। আর যখন আমি এই কাজে লেগেছিলাম, তখন আমার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করল। মিনাকে হারানোর কষ্ট এখনও ছিল, কিন্তু এখন আমার কাছে এক উদ্দেশ্য ছিল। আমি এমন কিছু বানাচ্ছিলাম যা ওনার স্মৃতিলা সম্মান করবে, যা সেই শিশুদের সাহায্য করবে যাদের সুযোগের প্রয়োজন ছিল। কিন্তু অভিষেক হার মানেনি। এক দুপুরে যখন আমি হাভেলায় নির্মাণের তদারকি করছিলাম, আমাকে উকিল সোলাঙ্কির ফোন এলো। বিনয়জি, একটা সমস্যা আছে। অভিষেক আরও একটি মামলা দায়ের করেছে। এইবার সে অভিযোগ করছে যে হাভেলাকে পারিবারিক সম্পত্তির অংশ ধরা উচিত এবং আপনাদের দুজনের মধ্যে ভাগ করা উচিত। সে এমন যুক্তি কিভাবে দিতে পারে? হাভেলা তো শুধু মিনার ছিল। উনি ওনার চাচার থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এটাই আমাদের আত্মপক্ষ সমর্থন। কিন্তু বিনয়জি, অভিষেক আরও এক আক্রমণাত্মক উকিল নিযুক্ত করেছে, আর ওরা নিচু মানের চাল চালছে। ওরা মিডিয়ার সাথে যোগাযোগ করছে আর বলছে যে আপনি পরিবারের ঐতিহ্যকে ফালতু লোক দেখানো প্রজেক্টে বরবাদ করছেন। লোক দেখানো প্রজেক্ট? আমি অভাবী শিশুদের জন্য এক শিক্ষাকেন্দ্র বানাচ্ছি। আমি জানি, আর জনতাও জানে, কিন্তু অভিষেক কাহিনীকে ভেঙে চুড়ে পেশ করছে। সে বলছে যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, যা ওর হওয়া উচিত ছিল। বদলে আপনি নিজের ছেলের সাথে শেয়ার করছেন। তো আপনি কি পরামর্শ দিচ্ছেন যে আমরা কি করব? আমি পরামর্শ দিচ্ছি যে আমরা প্রজেক্টের পুরো বিষয়টাকে জনসমক্ষে আনি, যে আমরা ঠিক কি বানাচ্ছি আর কেন, যাতে আমরা জনতাকে দেখতে দিই যে এটি লোক দেখানো নয়, বরং এক ঐতিহ্য। আমি হাভেলায় এক প্রেস কনফারেন্স আয়োজন করলাম। আমি সমস্ত স্থানীয় এবং কিছু জাতীয় মিডিয়াকে আমন্ত্রণ জানালাম, আর যখন ওরা এলো তখন আমি ওদের সব কিছু দেখালাম। আমার স্ত্রী মিনা এই হাভেলা ২০ বছর আগে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এই ২০ বছরে উনি এটিকে বুদ্ধিমত্তার সাথে চালিয়েছেন, আয় করেছেন, কিন্তু এক স্বপ্নও তৈরি করেছিলেন। এই জায়গাটিকে শুধু এক ব্যক্তিগত সম্পত্তি থেকে অন্য কিছুতে বদলানোর স্বপ্ন। উনি নিম্ন আয়ের শিশুদের জন্য এক শিক্ষাকেন্দ্র বানাতে চেয়েছিলেন। এমন শিশু যাদের পশু পাখিদের কাছে থাকার, কৃষি সম্পর্কে শেখার, জীবনভর কাজে আসার মতো দক্ষতা তৈরি করার সুযোগ কখনো মেলেনি। আমি পরিকল্পনাগুলো, চলতে থাকা নির্মাণ, পুনর্নির্মিত আস্তাবল সবকিছু দেখালাম। এটিকে আমার ছেলে অভিষেক পরিবারের ঐতিহ্য বরবাদ করা বলছে। আমি এটিকে আমার স্ত্রীর স্মৃতির সম্মান করা বলছি। আর হ্যাঁ, আমি এর ওপর কোটি কোটি টাকা খরচ করছি। কোটি কোটি টাকা যা আইনত আমার। কোটি কোটি টাকা যা আমার স্ত্রী আমাকে বিশেষভাবে এই জন্য দিয়েছিলেন, যাতে আমি ঠিক করতে পারি যে সেগুলোর ব্যবহার কিভাবে করা হবে। এক রিপোর্টার জিজ্ঞেস করলেন, বিনয়জি, আপনি আপনার ছেলের সাথে এই ধনের কিছু অংশ কেন শেয়ার করেন না? এটি কি একমাত্র ছেলে হিসেবে ওর অধিকার নয়? উত্তরাধিকারের অধিকার স্বয়ংক্রিয় হয় না। আমার স্ত্রী জেনে শুনে নথিবদ্ধভাবে সবকিছু আমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন? কারণ উনি একদম ঠিকঠাক অনুমান করে নিয়েছিলেন যে আমার ছেলে কি করবে, এবং উনি সঠিক ছিলেন। ওনার শেষকৃত্যের দিন আমার ছেলে আমাকে আমারই ঘর থেকে বের করে দিয়েছিল। সে বলেছিল যে আমি অকেজো, যে আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া উচিত। এমন ব্যবহার কি পুরস্কার পাওয়া উচিত? কিন্তু সে তো আপনার ছেলে। হ্যাঁ, সে আমার ছেলে, যেটা ওর বিশ্বাসঘাতকতাকে আরও বেশি যন্ত্রণাদায়ক বানায়। কিন্তু আমি নিষ্ঠুরতাকে উত্তরাধিকার দিয়ে পুরস্কৃত করব না।
আমি আমার স্ত্রীর স্পষ্ট ইচ্ছাকে কেবল এই জন্য অবহেলা করব না, কারণ সমাজ বলে যে ছেলেদের স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারের অধিকার আছে। প্রেস কনফারেন্স আবারও কাহিনী বদলে দিল। মানুষ হাবেলা প্রজেক্টকে লোক দেখানো নয়, বরং এক প্রকৃত ঐতিহ্য হিসেবে দেখতে শুরু করল, আর দান আসতে শুরু করল। যারা খবরগুলো দেখেছিল এবং শিক্ষামূলক প্রজেক্টে অবদান রাখতে চাইছিল, তারা এলো। এমন কোম্পানিগুলো যারা স্পন্সর করতে চাইছিল, স্বেচ্ছাসেবক যারা সাহায্য করতে চাইছিল, ওরাও এলো। 3 মাসে মিনা শিক্ষাকেন্দ্র প্রায় তৈরি হয়ে গেল। 100 শিশুর জন্য হস্টেল, সুসজ্জিত ক্লাসরুম, বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কাজের ক্ষেত্র, সবকিছু। আর সেই পুরো সময় অভিষেক লড়াই চালিয়ে গেল। একটার পর একটা মামলা, সব খারিজ করে দেওয়া হলো। কিন্তু প্রতিটি মামলায় সে জনসমক্ষে আরও খারাপ হতে লাগল। অবশেষে মিনার শেষকৃত্যের 4 মাস পর অভিষেকের উকিল সোলাঙ্কি আমাকে ফোন করলেন। অভিষেকের উকিল পদত্যাগ করেছেন। উনি বলেছেন যে অভিষেক উনাকে পেমেন্ট করছে না, যে মামলাগুলো ভিত্তিহীন, আর উনি নিজের সময় নষ্ট করতে চান না, এবং অভিষেক দেউলিয়া হয়ে গেছে। সমস্ত হেরে যাওয়া মামলার আইনি খরচ ওকে টাকা শূন্য করে দিয়েছে। সে নিজের বাড়ি, নিজের গাড়ি সবকিছু হারিয়ে ফেলেছে। আর বিনয়জি, আরও কিছু আছে। রিয়া ওকে ছেড়ে চলে গেছে। ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সম্ভবত যখন এটা পরিষ্কার হয়ে গেল যে সে কিছুই উত্তরাধিকার সূত্রে পাবে না, যে আপনি হার মানবেন না, তো রিয়া সিদ্ধান্ত নিল যে অভিষেক এখন আর ওর কাজের নয়। সে গত সপ্তাহে ডিভোর্সের জন্য আবেদন করেছে। আমার তৃপ্তি অনুভব হওয়া উচিত ছিল, কিন্তু আমার কেবল দুঃখ অনুভব হলো, কারণ আমার ছেলে সবকিছু হারিয়ে ফেলেছিল। এজন্য নয় যে আমি ওর থেকে কেড়ে নিয়েছিলাম, বরং এজন্য যে ওর নিজের সিদ্ধান্তগুলো ওকে ওখানে পৌঁছে দিয়েছিল। 1 সপ্তাহ পর আমি এক অজানা নম্বর থেকে একটি মেসেজ পেলাম। এটি অভিষেক ছিল। বাবা, আমার আপনার সাথে কথা বলা দরকার, দয়া করে। না, আমি জবাব দিলাম, তৎক্ষণাৎ জবাব দিলাম, কারণ আমাকে ভাবতে হতো যে আমি কি সেই কথাবার্তার জন্য প্রস্তুত ছিলাম, আমার কি কিছু বলার ছিল। শেষে আমি জিজ্ঞেস করলাম, কোন বিষয়? সব কিছুর বিষয়, যা আমি করেছি, যা আমি হারিয়েছি। বাবা, দয়া করে শুধু আমাকে সামনাসামনি কথা বলার একটা সুযোগ দিন। কেন দেব? কারণ আমি আপনার ছেলে, কারণ আমি ভয়ানক ভুল করেছি, আর কারণ অবশেষে আমি সবকিছু বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? যে মা সঠিক ছিলেন প্রতিটি বিষয়, আমার ব্যাপারে, রিয়ার ব্যাপারে, আর যখন উনি থাকবেন না তখন আমি কি করব সেই ব্যাপারে। আর সবচেয়ে খারাপ এটা যে উনি শুধুই সঠিক ছিলেন না, উনি প্রতিটি কথায় একদম নিখুঁত ছিলেন। আমি অভিষেকের সাথে এক নিরপেক্ষ ক্যাফেতে দেখা করতে রাজি হলাম। ওর মেসেজের 2 দিন পর যখন সে এলো, তখন আমি ওকে খুব কষ্টে চিনতে পারলাম। সে অনেক ওজন কমিয়ে ফেলেছিল। ওর জামাকাপড় সাধারণ আর জরাজীর্ণ ছিল। ওর চোখের নিচে গভীর কালো দাগ ছিল, আর ওর মুখে ক্লান্তির রেখা ছিল, যা 4 মাস আগে ছিল না। সে আমার সামনে কাঁপা হাতে বসে পড়ল। বাবা, আসার জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত ছিলাম না যে আপনি রাজি হবেন। তোমার সন্দেহ সঠিক ছিল। আমাকে একটা ভালো কারণ বলো যে আমার এখনই উঠে চলে যাওয়া উচিত নয় কেন। কারণ আমাকে আপনাকে এমন কিছু বলতে হবে যা আমার কয়েক মাস আগেই বলা উচিত ছিল। এমন কিছু যা বুঝতে আমাকে সবকিছু হারাতে হলো। বলো। মা সঠিক ছিলেন প্রতিটি জিনিসের ব্যাপারে, আমার ব্যাপারে, রিয়ার ব্যাপারে, আর যখন উনি থাকবেন না তখন আমি কি করব সেই ব্যাপারে। আর সবচেয়ে খারাপ এই যে উনি ঠিক ছিলেন। ওনার শেষকৃত্যের দিন আমি আপনাকে আপনার নিজের ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমি আপনাকে অকেজো বলেছিলাম, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে বলেছিলাম। আর বাবা, আমার কাছে কোনো অজুহাত নেই। আমি মনমরা ছিলাম না, আমি বিভ্রান্ত ছিলাম না। আমি জানতাম যে আমি কি করছিলাম, আর আমি তাও এটা করেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে অবশেষে আমার কাছে ক্ষমতা আছে। আর এখন আমি বুঝি যে আমার কাছে কখনো ক্ষমতা ছিল না, আমার কাছে শুধু ক্ষমতার ভ্রম ছিল, কারণ মা আর আপনি আমাকে এটা দিয়েছিলেন। আর যে মুহূর্তে আমি আরও বেশি নেওয়ার চেষ্টা করলাম, আমি সব কিছু হারিয়ে ফেললাম। বাড়ি, চাকরি, টাকা, আমার স্ত্রী, সব কিছু। রিয়া, সে কি তোমাকে ছেড়ে গেছে? গত সপ্তাহে যখন এটা একদম পরিষ্কার হয়ে গেল যে আমি আপনার থেকে কিছুই উত্তরাধিকার সূত্রে পাব না, যে মামলাগুলো ফালতু ছিল, যে আমি আসলে কাঙাল হয়ে গেছি, সে আমাকে বলল, আমি এক ধনী মানুষের ছেলের সাথে বিয়ে করেছিলাম, এক এমন ব্যর্থ ব্যক্তির সাথে নয় যে ভাড়ার ঘরে থাকে। আর সে পেছন ফিরে না তাকিয়েই চলে গেল। আমি ওর চোখে জল জমতে দেখলাম, আর কয়েক মাসে প্রথমবার আমি নিজের ছেলের জন্য কিছুটা হলেও সহানুভূতি অনুভব করলাম। আর চাকরি? তুমি কোথায় কাজ করছো? এক ওয়ার্কশপে। আপনারটায় নয়, এক আলাদা মালিক আমাকে আমার দুর্নাম সত্ত্বেও একটা সুযোগ দিয়েছেন। আমি মাসে ৯,০০০ টাকা কামাই। আমি এক ৩ মিটার বাই ৩ মিটারের ঘরে থাকি। ভাড়া মেটানোর জন্য দিনে একবার খাই। আর বাবা, আমার জীবনে প্রথমবার আমি বুঝতে পারলাম যে আপনি আর মা যখন শুরু করেছিলেন তখন কি সহ্য করেছিলেন। এতে কি তুমি খুশি হও? আমি খুশি হই না। এটি আমাকে নম্র বানায়।
আর আমার মনে হয় যে নম্রতাই সেই জিনিস যে আমার আসলে দরকার ছিল। বাবা, আমি 28 বছর পর্যন্ত অপেক্ষা করেছি যে সব কিছু আমি পেয়ে যাব, আর মা এটা দেখেছিলেন। উনি দেখেছিলেন যে আমি কখনো পরিপক্ক হতে পারবো না যতক্ষণ আমার কাছে টাকার সহজ পথ খোলা থাকবে। এই জন্যই উনি আমাকে নিজের থেকে বাঁচিয়েছেন, আমাকে পুরোপুরি কেটে দিয়েছেন। তোমার মা তোমাকে ভালোবাসতেন, এই জন্যই উনি যা করেছিলেন তা করেছিলেন, আমি জানি। আর বাবা, এখন আমি আরও কিছু জানি, যে আপনিও আমাকে ভালোবাসেন, কারণ আপনি আমাকে ভাঙচুর, মানহানি, প্রতিটি জিনিসের মামলায় পুরোপুরি বরবাদ করতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি শুধু সীমা নির্ধারণ করেছেন, যে সীমাগুলো হয়তো আমার কয়েক বছর আগেই নির্ধারণ করা উচিত ছিল। হ্যাঁ, আর বাবা, আমি এখানে টাকা চাইছি না, আমি চাকরি চাইছি না, আমি আপনাকে হুইলে আবার রাখার জন্য বলছি না। আমি শুধু একটা জিনিস চাইছি, আপনাকে বছর ধরে এটা প্রমাণ করার সুযোগ যে আমি অবশেষে বুঝতে পেরেছি যে আমি অবশেষে সেই ছেলে যার যোগ্য আপনি ছিলেন। আর তুমি এটা কিভাবে প্রমাণ করার পরিকল্পনা করছো? সততার সাথে কাজ করে, নিজের আয়ের মধ্যে থেকে, আর নিয়মিত আপনার সাথে দেখা করতে এসে। এই জন্য নয় যে আমার কিছু লাগবে, বরং এই জন্য যে আমি অবশেষে এক বাবা হওয়ার গুরুত্ব বুঝতে পারছি। আমরা সেই ক্যাফেতে 2 ঘন্টা পর্যন্ত থাকলাম, আর এক এমন কথাবার্তা বললাম যে আমরা আগে কখনো বলিনি। সৎ, কোনো উদ্দেশ্য ছাড়া, টাকা ছাড়া, শুধু বাবা আর ছেলে যন্ত্রণাদায়ক সত্যিগুলোর মুখোমুখি হচ্ছিলাম। শেষে আমি ওকে বললাম, অভিষেক, আমি তোমাকে সেটা দেব যা তুমি চেয়েছ, পরিবর্তন প্রমাণ করার সুযোগ, কিন্তু এটি আমার শর্তে হবে। আমি তোমাকে টাকা দেব না, আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেব না, আমি তোমাকে সমস্যা থেকে বাঁচাবো না। তুমি নিজের জীবন নিজে গড়ে তুলবে। আর যদি 3 বছর 5 বছরে তুমি প্রমাণ করো যে তুমি সত্যি বদলে গেছ, তবে আমরা এক প্রকৃত সম্পর্কের ব্যাপারে কথা বলবো। বুঝেছ? আর বাবা, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করো। সেই শিক্ষাকেন্দ্র যা আপনি হাভেলায় বানাচ্ছেন, আমি কি ওখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারি? কোনো বেতন ছাড়া, শুধু সাহায্য করার জন্য, মিনার স্মৃতিতে কোনোভাবে অবদান রাখার জন্য। এই অনুরোধ আমাকে অবাক করে দিল। তুমি এমনটা কেন করতে চাইবে? কারণ কয়েক মাস পর্যন্ত আমি এই ব্যাপারে রেগেছিলাম যে আপনি সেই প্রজেক্টে কোটি কোটি টাকা বরবাদ করছিলেন, কিন্তু তারপর আমি টেলিভিশনে একটি রিপোর্ট দেখলাম। আমি শিশুদের শিখতে দেখে, হাসতে দেখে, এমন সুযোগ পেতে দেখলাম যা ওরা কখনো পেত না। আর অবশেষে আমি বুঝতে পারলাম, মা সেই টাকা আমাকে আলগা জিনিসের উপর খরচ করার জন্য রেখে যাননি। উনি ওটা এই জন্য রেখে গিয়েছিলেন যাতে আপনি ঠিক এটাই করেন, এমন কিছু যা গুরুত্ব রাখে। তুমি স্বেচ্ছাসেবক হতে পারো, কিন্তু অভিষেক, যদি তুমি এমনটা করো তবে এটি আসল কাজ হবে। কোনো ছবি তোলার মতো লোক দেখানো নয়, কঠোর পরিশ্রম, আস্তাবল পরিষ্কার করা, শিশুদের পড়ানো, যা যা জরুরি হবে, এটিই ঠিক আমার প্রয়োজন। পরের মাসগুলোতে অভিষেক নিজের কথা রাখল। সে প্রতি শনিবার হাভেলায় আসত। সে শিশুদের সাথে কাজ করত, পরিষ্কার পরিচ্ছন্নতা করত, যা যা জরুরি হতো তাতে সাহায্য করত। আর আমি এমন কিছু দেখলাম যা আমি অনেক বছর দেখিনি। আমি দেখলাম অভিষেককে প্রথমবার কোনো 8 বছরের শিশুকে ঘোড়া খাওয়ানো দেখে হাসতে। একদিন শ্রী ফিলিপ আমাকে বললেন, বিনয়জি, আপনার ছেলে বদলাচ্ছে। আমি দেখি যে সে শিশুদের সাথে কেমন ব্যবহার করে, কিভাবে অভিযোগ না করে কাজ করে। আমার মনে হয় মিনাজি গর্বিত হবেন। হয়তো, কিন্তু এখনও জলদি আছে। প্রকৃত পরিবর্তন প্রদর্শনে বছর লাগে। ক্যাফেতে আমাদের সাক্ষাতের 6 মাস পর অভিষেক সেই ওয়ার্কশপে ভালো চাকরি পেয়ে গেল যেখানে সে কাজ করত, অপারেশনস ম্যানেজার হিসেবে। সে বেশি কামাতো না, কিন্তু এটাও নিজের পরিশ্রমের কামাই ছিল। সে বলল, সত্যি বলতে বাবা, ওয়ার্কশপের মালিক আমাকে পার্টনারশিপের প্রস্তাব দিয়েছেন। সে বিস্তার করতে চান, আর ওনার এক এমন পার্টনারের প্রয়োজন যে এই ব্যবসা বোঝে। সে আমাকে 1 লক্ষ টাকার বিনিয়োগ করতে বলছেন। তোমার কাছে কি 1 লক্ষ টাকা আছে? না, কিন্তু আমি এই মাসগুলোর নিজের কাজের রেকর্ডের ভিত্তিতে ব্যাংক থেকে ঋণ নিতে পারি। আমি লোনের জন্য যোগ্য। আর তুমি এটা আমাকে বলতে এসেছ? তুমি কেন আশা করছো যে আমি তোমাকে টাকা দেব? আমি আপনাকে এটা বলতে এসেছি কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর আমার আপনার পরামর্শ দরকার ছিল, আপনার টাকা নয়। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি কি ওয়ার্কশপের মালিককে বিশ্বাস করো? হ্যাঁ, উনি একজন সৎ মানুষ। উনি এই মাসগুলোতে আমার সাথে সততার সাথে ব্যবহার করেছেন। আর তুমি কি হিসাব নিকাশ পরীক্ষা করেছ? এই বিস্তার কি আর্থিকভাবে বুদ্ধিমানের কাজ? আমি এক অ্যাকাউন্টেন্টকে দিয়ে এটি পরীক্ষা করিয়েছি। যদি আমরা পরের কয়েক বছর কঠোর পরিশ্রম করি তবে হিসাব সঠিক বসে। তো করো, লোন নাও, পার্টনার হও, নিজের কিছু গড়ে তোলো। আপনি সিরিয়াস? পুরোপুরি অভিষেক। এটি ঠিক সেই সিদ্ধান্ত যা এক পরিপক্ক ব্যক্তি নেয়, নিজের ক্রেডিটের ব্যবহার করে এক মাপজোপ নেওয়া ঝুঁকি নিয়ে নিজের চেষ্টায় কিছু গড়ে তোলা।
আমি ওর চোখে গর্ব দেখলাম, অহংকারী গর্ব নয়, বরং এটি প্রকৃত গর্ব যে সে অবশেষে সব কিছু সঠিক করছে। মিনার শেষকৃত্যের 1 বছর পর মিনা বিনয় শিক্ষণ কেন্দ্রের সরকারি উদ্বোধন হল। নিম্ন আয়ের 100 শিশু, তাদের বাবা মা, স্থানীয় আধিকারিক, প্রেস সবাই এলো। অনুষ্ঠানের সময় আমি মিনার ব্যাপারে কথা বললাম, ওনার দূরদর্শিতার ব্যাপারে, যে উনি বছর বছর ধরে কিভাবে এটার পরিকল্পনা করেছিলেন এবং কিভাবে ওনার বুদ্ধিমত্তা শুধু এই কেন্দ্রই নির্মাণ করেনি, বরং ওনার পরিবারকেও আত্মবিনাশ থেকে বাঁচিয়েছে। আমার স্ত্রী সবচেয়ে বুদ্ধিমান মহিলা ছিলেন যাকে আমি জানতাম, আর এই কেন্দ্র ওনার ঐতিহ্য। কিন্তু আরও এক ঐতিহ্য আছে যা উনি রেখে গেছেন, কর্মের ফল স্বীকার করার ঐতিহ্য, সীমা নির্ধারণের জন্য যথেষ্ট ভালোবাসা রাখার, কষ্ট হলেও রক্ষা করার। অভিষেক ওখানে এক স্বয়ংসেবক হিসেবে কাজ করছিল, সমস্ত অতিথিদের জন্য খাবার ব্যবস্থা করায় সাহায্য করছিল। আর যখন আমাদের চোখ মিলল, আমি এক ছোট কিন্তু অর্থবহ সম্মতিতে মাথা নাড়ালাম ওর উন্নতির জন্যে। সেই রাতে যখন সবাই চলে গেল, অভিষেক আমার কাছে এলো। বাবা, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সে নিজের পকেট থেকে এক খাম বের করল। এটি আমার ব্যাংক লোনের প্রথম কিস্তি। আমি এটি 1 মাস আগেই শোধ করে দিয়েছি। আর বাবা, প্রথমবার আমি নিজের জীবনে প্রকৃত গর্ব অনুভব করলাম। জিনিস থাকার গর্ব নয়, বরং সেগুলো কামানোর গর্ব। আমি এটা শুনে খুশি হলাম। আর কিছু আছে? আমি এক থেরাপিস্টের সাথে দেখা করছি নিজের টাকায়। এটা বোঝার চেষ্টা করছি যে আমি সেই ব্যক্তি কেন হয়ে গিয়েছিলাম যা আমি ছিলাম। আর বাবার, আমি কিছু উপলব্ধি করেছি যে আমার সবসময় পর্যাপ্ত ভালো না হওয়ার ভয় ছিল। এই জন্যই আমি সেগুলো কামানোর বদলে জিনিসের দাবি করে এর ক্ষতিপূরণ করতাম। কিন্তু এতে আমি আরও নিজেকে ছোট মনে করতাম। আত্মসচেতনতা প্রকৃত পরিবর্তনের দিকে প্রথম ধাপ। আর বাবা, আমি আপনাকে কিছু বলতে চাই। যদিও আমি আপনার থেকে কখনো কিছুই উত্তরাধিকার সূত্রে না পাই, যদিও আপনি আমাকে কখনো আর টাকা না দেন, গত কয়েক মাস এখানে কাজ করতে করতে এটা দেখে যে মা কি স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবে বদলে গেছে, এ হলো আমার জীবনের সবচেয়ে অর্থবহ মাস থেকেছে। কারণ আমি অবশেষে নিজের চেয়ে বড় কোনো জিনিসে অবদান রাখছি। মিনার শেষকৃত্যের 2 বছর পর আমি অভিষেককে নিজের বাড়িতে ডাকলাম। যখন সে এলো তখন ওকে ঘাবড়ানো মনে হচ্ছিল। কিছু কি ভুল হয়েছে? না, কিন্তু আমাদের ভবিষ্যতের ব্যাপারে কথা বলা দরকার, তোমার ভবিষ্যতের ব্যাপারে। আমরা বসার ঘরে বসলাম, সেই একই ঘর যেখানে রিয়া আমাকে 2 বছর আগে বের করে দিয়েছিল। অভিষেক, তুমি 2 বছর ধরে পরিবর্তন দেখিয়েছ, সৎ কাজ, প্রকৃত নম্রতা, শিক্ষণ কেন্দ্রে বাস্তব অবদান, আর আমার মনে হয় যে তোমার মা গর্বিত হতেন। ধন্যবাদ বাবা, এটি আমার জন্য সব কিছু। তো আমি আমার উইলে বদল করেছি, এই জন্যে নয় যে তোমার এটি পাওয়া উচিত, বরং এই জন্যে যে তুমি এটি বিবেচনা করার অধিকার জিতেছ। যখন আমি মারা যাব, তুমি আমার সম্পত্তির 20% পাবে, কিন্তু শর্তের সাথে। কি শর্ত? প্রথম, যে তুমি সেই মূল্যবোধগুলো দেখাতে থাকবে যা তুমি এই 2 বছরে দেখিয়েছ। দ্বিতীয়, যে যা তুমি উত্তরাধিকার সূত্রে পাবে তার 1 অংশ শিক্ষণ কেন্দ্রে দান করা হবে। তৃতীয়, যে তুমি কখনো উত্তরাধিকারকে কাজ ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করবে না। আমি সততার সাথে সবকিছু স্বীকার করছি। বাবা, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? আমি ওকে জড়িয়ে ধরলাম, আর বছর বছর পরে প্রথমবার এটি এক প্রকৃত জড়িয়ে ধরা ছিল, কোনো উদ্দেশ্য ছাড়া, টাকা ছাড়া, শুধু বাবা আর ছেলে। আজ আমার বয়স 76 বছর। মিনা বিনয় শিক্ষণ কেন্দ্র নিজের পরিচালনার 3য় বছরে আছে, যাতে 300 শিশু প্রোগ্রাম থেকে স্নাতক হয়েছে। অভিষেক সেই ওয়ার্কশপের 30% মালিক যেখানে সে কাজ করত, আর 2য় শাখা খোলার পরিকল্পনা করছে। আর প্রতি শনিবার সে হাভেলায় আসে, এই জন্যে নয় যে ওকে করতে হয়, বরং এই জন্যে যে সে এমনটা করতে চায়। আমার ছেলে নিজের মায়ের শেষকৃত্যের দিন আমাকে রাস্তায় বের করে দিয়েছিল, চিৎকার করে যে এখন সেই সব কিছু করবে। সে প্রায় 2500 কোটি টাকা বা চমৎকার হাভেলার ব্যাপারে জানত না, আর সেই অজ্ঞতা ওকে এটি মোকাবিলা করতে বাধ্য করেছিল যে সে আসলে কে ছিল। সে সব কিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু হারানোর সেই প্রক্রিয়ায় সে অন্য কিছু মূল্যবান খুঁজে পেল, সে নিজেকে খুঁজে পেল। আমার পক্ষ থেকে জয়পুরে সেই হাভেলায় এক ঐতিহ্য দাঁড়িয়ে আছে যা সেই মহিলার সম্মান করে যাকে আমি 50 বছর পর্যন্ত জান প্রাণ দিয়ে ভালোবেসেছি, আর সেই ছেলে অভিষেক যে অবশেষে সেই মানুষ হতে পেরেছে যার ক্ষমতা ওর মধ্যে সবসময় ছিল। আমার কামনা যে আপনাদের মধ্যেও সেই সাহস থাকুক যে আপনারা নিজের সীমা নির্ধারণ করতে পারেন, যদিও তাতে যত কষ্টই হোক। কারণ অনেক সময় সবচেয়ে বড় ভালোবাসা যা আপনি কাউকে দিতে পারেন তা এটাই যে আপনি ওদের নিজের সংগ্রাম নিজের করতে দেন, ওদের পড়তে দিন, যাতে ওরা নিজের ভুল থেকে শিখে নিজে উঠতে শেখে।
এই শিক্ষা ওদের জীবনে সব সময় এগিয়ে নিয়ে যাবে।